ওয়েলকাম টু ক্রিয়েটিভ পডকাস্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ডাক্তার শাহাদাত হোসেন। ডাক্তার শাহাদাত হোসেন। ডক্টর শাহাদাত হোসেন। কেমন আছেন আঙ্কেল? জি ইনশাআল্লাহ খুবই ভালো আছি। কখন কি আঙ্কেল আপনার হার্ট ব্রেক হয়েছিল? আমরা কি জানতে পারি একজন মেয়রের স্যালারি কত হয়? টাকা পয়সা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট জিনিস চলার ক্ষেত্রে। আপনি টাকা পয়সাকে কীভাবে দেখেন? মৃত্যু নিয়ে কি চিন্তা হয় আপনার মাঝে মাঝে? মৃত্যু নিয়ে আপনার চিন্তা কি? এক তো আপনি ডাক্তার, তারপর আপনি মেয়র, দুই দিকে একটা দায়িত্ববোধ, এই দুইটাকে ব্যালেন্স করেন কীভাবে? এই জন্য আপনার চিন্তাটা কি? সেবাটাই হচ্ছে মূল লক্ষ্য, জনগণকে সেবা দেওয়া। যেখানে অসংখ্য মেয়র বসেছেন, মানে আপনি প্রথমবারের মতো জীবনে বসতে যাচ্ছেন, তো সেই সময় অনুভূতিটা আপনার কেমন ছিল? ওই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি তো বারবার বলছি আমি কোনো মেয়র নয়, আমি জনগণের সেবক। আপনার জীবনে যদি বলা যায় একদম কোর সবচাইতে বেশি পেইনফুল সময় কোনটা ছিল? খুব খারাপ লেগেছে যে ইনফ্যাক্ট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন উনি মৃত্যুবরণ করেছেন, তো সর্বশেষ দেখা হলো যখন হসপিটাল থেকে উনি আসার পর, উনি বাসায় যখন আসলেন, বাসায় আসার পর আমি যখন মেয়র হলাম, মেয়র হওয়ার পরে ওনার সাথে আমি দেখা করতে গেলাম। এবং যেদিন আসলে আমি বলি ঘটনাটা আসলে অনেকে জানে না, 3 অগস্টে যেদিন আমার বাসায় হামলা হয়েছে, তারা বোমা বিস্ফোরণ করেছে, ভাঙচুর করেছে, 12টা গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার যখন 25 বছর তখন আমি MBBS ডক্টর হয়েছে। প্রতিদিন আপনার অসংখ্য মানুষের কথা শুনেন, মানুষের সাথে কথা বলেন, এই যে তো দায়িত্ব, এত চাপ, তার মধ্যে থেকে নিজেকে ব্যালেন্স কীভাবে করেন? দেশের বাহিরে আপনার কোন জায়গাটা বারবার যেতে ইচ্ছে করে? সৌদি আরবে অনেকে গেছে কিনা আমি জানি না, তবে আমি চাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গায় উনি ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, তাইফে আঘাত পান দিস যেখানে। ইজ হেলদি সিটি। যে বাংলাদেশের কোন জেলা অথবা কোন শহরে আপনার বারবার যেতে ইচ্ছে করে? আমি আমার চিটাগাংকে খুব ভালোবাসি। ট্যুরিজমটাকে যদি ডেভেলপ করতে হয় তাহলে পরে ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের আমাদেরকে আকৃষ্ট করতে হবে। যদি আপনার সন্তান আজকে বলে যে বাবা রাজনীতি আমার পছন্দ না, তাকে আপনি কীভাবে বোঝাবেন বিষয়? আমি যখন মানুষের জন্য কিছু করতে পারবো তখন আমি মনে করবো কিছু সফল হয়েছে। ওয়েলকাম টু ক্রিয়েটিভ পডকাস্ট। কেমন আছেন আঙ্কেল? জি ইনশাল্লাহ খুবই ভালো আছি। আচ্ছা, আমরা সচরাচর যে পডকাস্ট যেগুলো হয় বা আপনি যে টকশোতে কথা বলেন, সচরাচর হয় যে আপনি খুব পলিটিক্যালি কথা বলেন। মানুষ আপনাকে ভিন্নভাবে আপনার যে নিজস্ব জগৎ, নিজস্ব চিন্তা, ওগুলো জানার খুব একটা সুযোগ হয় না। তো আমি পার্সোনালি চিন্তা করলাম যে এটা যদি আমার হাত থেকে শুরু হয়, যে আই না কতটুকু পারবো, বাদ বাকি আমি চেষ্টা করতেছি যে একটু নতুনভাবে আপনাকে নিয়ে চিন্তা করতে, নতুনভাবে কথা বলতে। বিকজ মানুষ যায় যে পলিটিশিয়ানটা কী চিন্তা করে, তার বাইরের জগৎটা কী, সে কী বই পড়ে, সে কী সিনেমা দেখে, অ্যাকচুয়ালি কী চিন্তাটা করে। আর বাইরের দেশে এগুলো শুনতে মানুষ খুব আগ্রহ বোধ করেন, বাংলাদেশেও মানুষ শুনতেছে। তো সেই জায়গা থেকে আপনার সাথে আমরা সেসব নিয়ে একটু আড্ডা মারতে চাই, কাইন্ড অফ একটা আড্ডার মতো। আঙ্কেল, আপনি যখন একজন ডাক্তার হিসেবে মানুষের জীবন বাঁচান, আরেকদিকে বলা যায় মেয়র হিসেবে মানুষের ভবিষ্যৎ গড়েন, মানুষের ভবিষ্যৎ গড়তে সাহায্য করেন, এই দুইয়ের মাঝখানে আপনার অনুভূতি এবং চিন্তা কীভাবে আপনি করেন, কাজ করে কীভাবে আপনার জিনিসটা? এক তো আপনি ডাক্তার, তারপর আপনি মেয়র, দুই দিকে একটা দায়িত্ববোধ, দুই দিকে আপনার বলা যায় যে একটা মানুষের সেবা, এই দুইটাকে ব্যালেন্স করেন কীভাবে? এই জন্য আপনার চিন্তাটা কী? আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে ডাক্তার হিসেবে যখন আমি কাজ করি তখন আমার চিন্তা হয় যে আমি রুগীটাকে ঠিকমতো আমার সেবাটা দিতে পারছি কি না। আইদার যে রুগীটা আমার কাছে যে জন্য এসেছে, যেহেতু আমি একটা ব্যথার ডাক্তার, তো সাপোজ সে যখন আসে একটা ব্যথা নিয়ে, আমার তখন চিন্তা হয় তার ব্যথাটা খুব দ্রুত কীভাবে আমি সারতে পারবো। তো ওই চিন্তা নিয়েই আসলে আমাদের কাজ করতে হয়। এবং আলটিমেটলি ডায়াগনোসিসটা ডাক্তারদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেই জায়গায় এসে আমরা যখন ভালো লাগে যখন একটা রোগীর ডায়াগনোসিসটা করতে পারি এবং অ্যাকর্ডিংলি ডায়াগনোসিস আমি যখন ট্রিটমেন্ট দিতে পারি, এবং রোগীরা যখন 8-10 দিন পরে এসে বলে যে হ্যাঁ আমার ব্যথাটা ভালো হয়ে গেছে, আমার ভালো লাগছে, এটার চাইতে সন্তুষ্ট আর কিছু নেই। কাজে সেটা একটা দিক আছে। আর মেয়র হিসাবে যেটা, সেটাও একটা সেবা। আমি আজকে যে জলাবদ্ধতার একটা সমস্যা, মানুষ যখন বলে হ্যাঁ ভাই বদ্দারহাটের লোকজন আগে পানি উঠতে এখন উঠে না, আমরা খুব ভালো আছি, এটা মনটা ভালো হয়ে যায়। এই আর কি, মানে সেবাটাই হচ্ছে মূল লক্ষ্য, জনগণকে সেবা দেওয়া। প্রথম যখন আপনি মেয়র কার্যালয়ে প্রবেশ করে একদম প্রথম দিন, যিনি আপনি মেয়র হিসেবে শপথ নিয়ে আসলেন চিটংয়ে, এবং ওই মেয়রের চেয়ারে বসলেন যেখানে অসংখ্য মেয়র বসেছেন, মানে আপনি প্রথমবারের মতো জীবনে বসতে যাচ্ছেন, তো সেই সময় অনুভূতিটা আপনার কেমন ছিল? না, এটাতে ডিফারেন্ট একটা অনুভূতি থাকবেই। সাপোজ আমি যখন শপথ নিলাম, শপথ নেওয়ার পরে আমি 5ই অক্টোবর যখন চেয়ারে বসলাম, এবং আমি যখন রেল স্টেশন থেকে যখন আসছিলাম আমার অফিসে, জনতার জোয়ার, হিউজ গ্যাদারিং, হ্যাঁ, সবাই আমাকে একটা সম্বর্ধনা দিল, সবার অনুভূতিটা আমি দেখলাম।
তো এরপরে এসে আমি যখন মেয়র অফিসে আসলাম, আমি একটা দোয়া মিলাদ মাহফিল হলো, সেখানে দোয়া হলো, ওটার পরে আমি বসলাম। বসার পরে তো ওই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কারণ ইনফ্যাক্ট আমরা যে এত বছর ধরে রাজনীতিটা করছি, রাজনীতির যে আমাদের একটা স্বীকৃতি, আইদার কেউ এমপি হচ্ছে, কেউ মন্ত্রী হচ্ছে, কেউ মেয়র হচ্ছে। সো ওই জায়গায় এসে যে নিষ্পেষণ, নির্যাতন, মামলা হামলা সব কিছু পেরিয়ে ধরো আমি আমার একটা জায়গা আসলাম, স্বাভাবিকভাবে এটা ভাষায় প্রকাশ করা আসলে কঠিন। তো এক কথায় বলা চলে অসাধারণ। আপনি আজকে মেয়র হয়েছেন প্রায় 1 বছরের উপরে বলা যায়। সেই 1 বছর আগে আপনি কেবলমাত্র একজন রাজনৈতিক বা চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি, একজন রাজনৈতিক পরিচয় ছিল। তারপর আপনি যখন মেয়র হলেন, তো সেই ডাক্তার শাহাদাত এবং মেয়র ডাক্তার শাহাদাতের মধ্যে আপনি ব্যক্তিগতভাবে কোনো পার্থক্য দেখেন কিনা, যে এখন যখন দেখেন যে হ্যাঁ হ্যাঁ, এটা একটা ডিফারেন্স তো অবশ্যই আছে, পার্থক্য তো থাকবেই। কারণ আমি যখন মেয়র হওয়ার আগে আমি একটা দলকে রিপ্রেজেন্টেটিভ করেছি, সেখানে গিয়েছি, প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছি, এবং দলভিত্তিক অংশগ্রহণগুলো ছিল আমার সবচেয়ে বেশি। এবং সেই জায়গায় এসে আমি যখন মেয়র হয়েছি, মেয়র হওয়ার পরে সাধারণ মানুষ আমার পাশে আসলো। তারা আমার থেকে কাজ চাইলো, ধরেন রাস্তাঘাট হোক, নালা সংস্কার হোক, হোল্ডিং ট্যাক্স হোক, হোয়াট এভার। তো আলটিমেটলি গিয়ে তাদের এই সেবাটা আমারও বেশি করে দিতে হচ্ছে। অনেক সময় সেখানে আমার রাজনৈতিক নেতাকর্মীদেরকে আমি হয়তোবা সময় দিতে পারছি না। এই জায়গায় হয়তোবা রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে একটু চিন্তাভাবনা আসে যে সাদাত আগের মতো আমাদের সময় দিতে পারছে না। এটা আমি বুঝি, কিন্তু বাট দ্য থিং ইজ, সাধারণ মানুষ যখন আমার কাছে সেবা নিতে চায়, তখন তাদেরকেও তো সেবা দিতে, কারণ আমি তো এখন জনগণের একজন সেবক। কারণ আমি তো বারবার বলছি আমি কোনো মেয়র নয়, আমি জনগণের সেবক। কাজে একজন জনগণ যখন আসে কষ্ট করে, তখন তার কথা যদি আমি না শুনি, তাকে যদি সময় না দিই, স্বাভাবিকভাবে সে মনে কষ্ট পায়। আমি এই জন্যই সবসময় চিন্তা করি যে দুপুরের সময় যখন আমি একটা মসজিদ আমাদের সিটি কর্পোরেশন পাশে পাশেই আছে, মসজিদ। সেখানে নামাজ পড়ে আমি এসে ওখানে যারা নিচে থাকে, দাঁড়িয়ে থাকে, আমি ট্রাই করি তাদেরকে সেখানে আমার যে কমিটি রুমে নিয়ে গিয়ে তাদের কী কাজ আছে সেটা করে দিয়ে দ্রুত তাদের সমাধানগুলো করতে। তো এটা আমি ট্রাই করি করার জন্য, কারণ এতে ভালো লাগে যে সাধারণ মানুষ আগে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে হয়তোবা তারা মেয়র দেখা পেত। এখন আমি ট্রাই করি যে ওই দিন শর্ট টাইম যারা হয়তো 11টা-12টার দিকে এখানে এসেছে, তাদেরকে 1টা-2টার মধ্যে আমি তাদেরকে বিদায় করে দিয়ে, যাতে করে তাদের অপেক্ষা করতে না হয়। তো এইখানে এসে এটাই যে রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তোবা আমার কাছে সময় পাচ্ছে না, কিন্তু সাধারণ মানুষকে আমি হয়তোবা সে সময়টা আমি দিতে হচ্ছে, যার কারণে হয়তো তারা সে সময়টা পাচ্ছে না। এখন তারা অ্যাডজাস্ট হয়ে গেছে, তারা বুঝতে পেরেছে যে সাদাত ভাই এখন তো স্বাভাবিকভাবে জনগণের সেবক, কাজে জনগণকে সেবা তো দিতেই হবে। এবং এইটাই আমি আমার নেতাকর্মীদের বোঝাতে চেষ্টা করি, ঠিক আছে তোমরা সন্ধ্যা 6টার পরে আমার সাথে দেখা করো, তাহলে তোমাদেরকে আমি অ্যাটলিস্ট 1-2 ঘন্টা সময় দেবো। তো এইভাবে চলছে। আমরা কিছুক্ষণ আনন্দের কথা বললাম, একটু দুঃখের কথা শুনতে চাই। যে আমাদের সকলের জীবনে দুঃখ কষ্ট সবসময় আসে থাকে, অথবা আপনি এখন নিশ্চয়ই এই মুহূর্তে কোনো দুঃখ মানে কষ্টে দিয়ে যাচ্ছেন। তো আপনার জীবনে যদি বলা যায় একদম সবচাইতে বেশি পেইনফুল সময় কোনটা ছিল? না, আমার তো আসলে দীর্ঘ বছর ধরে আমার রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম, মামলা হামলা, এগুলো তো ছিল আমার দীর্ঘ এই 1-11 থেকে শুরু করে। তবে খুব খারাপ লেগেছে যে ইনফ্যাক্ট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন উনি মৃত্যুবরণ করেছেন, খারাপটা এই জন্য লেগেছে যে এই 16 বছর ধরে 11 পরে কিন্তু উনি মিথ্যা মামলায় জেলে গেলেন, এরপরে উনি বের হলেন, উনি আন্দোলন সংগ্রাম করেছেন, এবং একটা স্টেজে উনি অসুস্থ হয়ে গেলেন, ওনার ছেলে ওনার সাথে কথা বলতে পারলো না। এসে একটা মা আসলে চাই তার ছেলের সাথে কথা বলতে, এবং এরপরে গিয়ে দেখা গেল নির্বাচনের আগেই উনি মৃত্যুবরণ করলেন। কাজে এটা আসলে আমাদেরকে পীড়া দেয়, কারণ আমরা আসলে রাজনীতিটা, ওনার যে অবদান বাংলাদেশের রাজনীতিতে, সে জায়গায় এসে উনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে হয়তোবা উনি তার জানাজাটা হয়েছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা যখন ওনার কাছ থেকে আরও কিছু বাংলাদেশের মানুষ আশা করছিল সে সময়, তো এটা একটা আছে, এগুলো আছে। এর চাইতে আরেকটি কষ্টের দিন আমি আসলে না বলে পারছি না, এটা আরও পেইনফুল। যেদিন আমি নিজের চোখে দেখেছি অগাস্টের 3 তারিখ আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা তারা যেভাবে বাসায় এসে, আমার মা অসুস্থ,
সেখানে এসে বাসা ভেঙে সেখানে আগুন জ্বালানোর জন্য তারা এসেছিল এবং বাসার বাইরে থেকে তারা ককটেল নিক্ষেপ করছিল। ওই ঘটনাটা আসলে সচক্ষে না দেখলে বোঝা যেত না কি পরিমাণ তারা যে ফ্যানাটিক, কি পরিমাণ বীভৎসতা, কি পরিমাণ অমানবিকতা তারা সেদিন দেখিয়েছে। এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যেত না। তাহলে এই ঘটনাটা হয়তো আমি চোখে, কিন্তু অন্য ঘটনা যেগুলো আমরা দেখিনি, এটা যে আরও কত বীভৎসতা ছিল, আরও কত সেখানে অমানবিকতা ছিল, যেটা আমরা হয়তোবা দেখেছি যে আবু সাঈদের মৃত্যু, যেখানে হয়তো ওয়াসিম আকরাম মারা গেছে, হয়তো আমরা দেখেছি ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে, ইভেন টেকনাপে এই যে ওসি প্রদীপ যাদেরকে হত্যা করেছে। এইগুলির যে অমানবিকতা, নৃশংসতা, হিংস্রতা, নিষ্পেষিত হয়েছে যেভাবে তারা, তো এই যে জায়গায় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এগুলি যদি আমরা চিন্তা করি, ৭১-এর মুক্তিযুদ্ধকে যদি একটা চিন্তা করি, ইভেন ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা জায়গায় চিন্তা করি, তাহলে সব মিলিয়ে গত ১৬ বছরের অমানবিকতা, নির্যাতন, হিংস্রতা এবং এই যে বর্বরতা, এগুলো সব কিছুকে হার মানাবে। তো এইভাবেই আমাদের আসলে হয়েছে কি, পেইনফুল ডে আমি মনে করি যে একটি নয়, এটা অনেক পেইনফুল ডে আমার আছে। ৫ তারিখের আগ মুহূর্তে যে ভয়াবহ রকম তাণ্ডব চলছিল, আপনি তো সে সময় বাসায় থাকতে পারেননি। তো সে সময় আপনি বাসায় না থাকা অবস্থায় আপনি অ্যাটলিস্ট ফিল করতেন যে হ্যাঁ, আপনি তো সব খবরাখবর পেতেন যে কী হচ্ছে। তো ওই জায়গায় আপনি কীভাবে, মানে আমি জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে আপনি কীভাবে কানেক্ট করতেন মানুষকে, এজ এ সাধারণ মানুষ, এজ এ কর্মী, এদেরকে আপনি কীভাবে দিক নির্দেশনা দিতেন? বিকজ না, আমাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সাথে কথা হতো। হ্যাঁ। এবং যেদিন আসলে আমি বলি ঘটনাটা আসলে অনেকে জানে না, 3 আগস্টে যেদিন আমার বাসায় হামলা হয়েছে, আমি বাইরে ছিলাম। তা আমাদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের, আমি নাম বলছি না, আচ্ছা, বেশ কিছু ছিল আমার সাথে যোগাযোগ করেছে। তারা বলছে আমাদের কিছু ফিনান্সিয়াল হেল্প লাগবে। তাই বলে ঠিক আছে, তোমরা আমার বাসার নিচে আসো, আমি বাইরে আছি, আমি আসতেছি। আমি জাস্ট তাদেরকে বললাম যে ঠিক আছে, তোমরা নিচে বসো, আমি বাসার উপর থেকে আসি। আমি জাস্ট বাসার উপরে উঠলাম। বাসার উপরে উঠে মনে হয় আমি মাগরিবের নামাজটা পড়েছি। নামাজ পড়ে আমি ড্রয়িং রুমে বসে তাদেরকে ডাকবো উপরে, তারা কিন্তু নিচে বসে। তাদেরকে আমি ডাকবো, ঠিক সেই মুহূর্তে আমার দারোয়ান নিচের দৌড় মেরে এসে আমাকে বলল, স্যার আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান, এখানে আপনার বিরুদ্ধে স্লোগান দিয়ে অনেক হাতে অস্ত্রশস্ত্র নিয়ে তারা আসছে, আপনার বাসার দিকে আসতেছে। তারা ওই সিএসসিআর হসপিটাল, মানে ওই সাইড থেকে বাদশা মেয়ে রোড দিয়ে ঢুকছিল আর কি। আমি সময় পেয়েছি মাত্র ২-৩ মিনিট, আমি আসলে আর নিচে নামতে পারিনি। আমি একদম আমার বাসার ওইখানে তো অনেক ফ্ল্যাট, আমি উপরে উঠে গেছি। উপরে উঠে কলিং বেল দিতে দিতে লাস্টে যে বাসাটা দরজা খুলেছে আমাদের একজন হিন্দু ডক্টর, ওনার বাসায় আমি অবস্থান নিয়েছিলাম। এবং আলটিমেটলি এই যার কারণে এই তাণ্ডবটা আমি দেখেছি, কারণ কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে তারা। তারা বোমা বিস্ফোরণ করেছে, ভাঙচুর করেছে, 12টা গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং সেখানে আমার আম্মা ছিলেন বাসায়, সেখানে কী পরিমাণ তারা কুপিয়ে এবং ভেঙে ফেলার চেষ্টা করেছে। যেহেতু মহান রব্বুল আলমিনের রহমত ছিল, তারা ঢুকতে পারে। ঢুকলে যে তারা কী করতো আমি এখনও, এবং আমার মা প্রায় 5-6 মাস সাইকোলজিক্যাল ট্রমার ভিতরে ছিল, ট্রমার মধ্যে ছিল। তো এই যে ব্যাপারগুলো, এটা আসলে তো ইনফ্যাক্ট তাদের এই ধরনের জঘন্যতা, বর্বরতা, অমানবিকতা, হিংস্রতা, যেখানে তারা জানে যে এই অ্যাপার্টমেন্টে শুধু আমি থাকি না, অসংখ্য মানুষ, এখানে আরও 20-30টা ফ্ল্যাট আছে এবং সেখানে অনেক ছোট ছোট বাচ্চারাও আছে। তো কাজেই এদের মধ্যে কোনো মানবতা নেই। এই যে ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা, এগুলি আমরা আসলে নিজের চোখে দেখেছি। তো এদের মধ্যে ওই ধরনের যে মানবিক যে আচরণ, সে মানবিক আচরণ তারা কখনো করেনি। এবং 16 বছরে করেনি দেখেই মিথ্যা মামলা, হামলা, নির্যাতনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। বিনা কারণে আমাদেরকে জেলে যেতে হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে বিনা কারণে জেল খাটতে হয়েছে এবং সেখানে ওনাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয়নি। তার যে ফান্ডামেন্টাল রাইট, একটা চিকিৎসা সেবা, সেটা থেকে বঞ্চিত হয়েছে। তো কাজে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আসলে এখন আমাদের মধ্যে কোনো চৈতন্য হচ্ছে না।
আমরা এখনো ঠিকমতো ঐক্যবদ্ধ হতে পারছি না। ঐক্যবদ্ধতার জায়গায় এখনো আমাদের কিন্তু যথেষ্ট ডেফিসিট আছে, যেটা কিন্তু আমাদেরকে পরবর্তীতে হয়তো বা আরও অনেক মাসুল দিতে হতে পারে। বেগমজির কথা আসলো, লাস্ট কবে বেগমজির সাথে আপনার দেখা হয়েছিল বা একটু কথা বলার সুযোগ হয়েছিল? যদিও আমার ব্যস্ত আসলে ছিলেন। ওনার সাথে সর্বশেষ দেখা হলো যখন হসপিটাল থেকে উনি আসার পর, উনি বাসায় যখন আসলেন, বাসায় আসার পরে আমি যখন মেয়র হলাম, মেয়র হওয়ার পরে ওনার সাথে আমি দেখা করতে গেলাম বাসায় মিষ্টি নিয়ে। প্রায় বেশ কিছু সবার জন্য ওনার বাসায় মিষ্টি নিয়ে গেলাম। ওনার সাথে আমার তখন প্রায় অনেকক্ষণ ধরে কথা হলো। তো উনি চট্টগ্রাম সিটির ব্যাপারে সাজানোর কথা বললো, কীভাবে চট্টগ্রামকে সাজানো যাবে, চট্টগ্রাম অনেক অবহেলিত হয়ে গেছে, কথাগুলো বলছিলেন। তখন আমি কথা দিয়েছি ইনশাল্লাহ আমি চট্টগ্রামকে সাজাবো, চট্টগ্রামকে সুন্দর করব। তো এরপরে ইনফ্যাক্ট ওনার সাথে আমার, আর এর মধ্যে আমি চিটাগংয়ে আসলে খুব বিজি ছিলাম মেয়র হওয়ার পর থেকে, কিন্তু এমনি টেলিফোনে আমি কথাবার্তা হতো এবং ওনার খোঁজখবর আমি নিতাম। তো এরপরে যেদিন উনি আবার হসপিটালাইজড হলো, ওনার খুব খারাপ অবস্থা, আমি তখন দেশের বাইরে ছিলাম, আমি লন্ডনে ছিলাম। তো আমি লন্ডন থেকে এসে সরাসরি আমি হসপিটালে গেলাম, এবার কেয়ার হসপিটালে। এবার কেয়ার হসপিটালে গিয়ে সেদিন ওনার একটা ছোট্ট সার্জারি হয়েছিল, ওনার রক্তক্ষরণ হচ্ছিল স্টোমাকে। সে স্টোমাকের সার্জারি যেদিন হলো সেদিন আমি সেখানে ছিলাম। সার্জারি হওয়ার পরে আমি ওনাকে দূর থেকে দেখলাম, উনি সিসিউর মধ্যেই একটা আইসিইউ বেডের মধ্যে উনি শোয়া ছিল। এরপরে আমি ওখানকার শাহাবুদ্দিন সাহেব যিনি ডক্টর, তার সাথে দীর্ঘক্ষণ আলাপ করলাম। ওই দিন ওনাকে দেশের বাইরে নেওয়ার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, এবং সেদিন ডক্টররা বলছিল যে ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে আসলে যাওয়ার মতো ওনার সে ধরনের ফিজিক্যাল কন্ডিশন নেই, ওনাকে চিকিৎসাটা আবার কেয়ারে করতে হবে। তো ওইখানে ওই দিনই সিদ্ধান্ত হলো, আমাদের জুবাইদুর রহমান ডক্টর উনি ছিলেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সহধর্মিণী। তো উনি তারেক রহমান সাহেব সবাই মিলে এই সিদ্ধান্তটা দিলেন। সিদ্ধান্ত দেওয়ার পরে তাই ম্যাডাম তো আর নেওয়া হয়নি। তো ওটাই ছিল ওনার সাথে লাস্ট দেখা আমার। ওনার মারা যাওয়ার সম্ভবত সেটা হবে 10-15 দিন আগে। তো যাই হোক, আমার কথা হচ্ছে এটা না যে আমরা আসলে একজন অভিভাবক হারিয়েছি, বাংলাদেশ প্রকৃতপক্ষে একজন গার্ডিয়ান হারিয়ে ফেলেছে, যিনি আসলে আমাদেরকে আসলে মায়ের মতো দেখতো সবাইকে। এই দেশটাকে উনি খুব ভালোবেসেছে, ওনার স্বামীও এই দেশটাকে ভালোবেসে গেছে, উনিও ভালোবেসেছে, যার কারণে দেশের মানুষকে ফেলে উনি বিদেশের মাটিতে কখনো যাননি। বেগমজির কথা আমি আরেকটু জিজ্ঞেস করতে চাই যে যখন আপনার সাথে লাস্ট যখন কথা হচ্ছিল তখন উনি চট্টগ্রামে ওইটাই বলছিল, চট্টগ্রামে একদিকে পাহাড়, বলছিল? একদিকে সমুদ্র, নৈসর্গিক সৌন্দর্য চট্টগ্রামে, কাজে চট্টগ্রামকে যাতে একটু সুন্দর করা হয় সেই জন্য আমি বলেছি আসার পরে ম্যাডাম আমি এটা করব, এবং আমার একটা থিম ছিল আপনার, এখন আমি সেটা লালন করছি, ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি। যেটা আপনি এখনো করে যাচ্ছেন। এটা বলছি আমি শহরটাকে সুন্দর রাখতে চাই, গ্রিন রাখতে চাই, পরিষ্কার রাখতে চাই, নিরাপদ রাখতে চাই এবং স্বাস্থ্যসম্মত রাখতে চাই। এই থিম নিয়ে আমি এগিয়ে যাচ্ছি এবং আশা করি এটা নিয়ে আমি প্রায় গত 1 বছর জলাবদ্ধতাকে আমি টার্গেট করেছি, যেহেতু এটাই ছিল আমাদের এটার সবচেয়ে চ্যালেঞ্জ, এই থিমটাকে লালন করার জন্য। তো এই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করছি। মোকাবেলা করতে গিয়ে ইনশাআল্লাহ আমি মনে করি যে 50% জলাবদ্ধতা আমরা এখন কমিয়ে দিতে পেরেছি। তাও আমি মনে করি এটা সবারই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে অল সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন তারা একসাথে কাজ করছে, এবং এটা ইনশাল্লাহ একটা কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আশা করছি এখনও এই এলাকায় যে খালটা সবচেয়ে বেশি প্রবলেমেটিক, হিজড়া খাল, সেটার কাজ এখন চলছে। হয়তোবা সাময়িকভাবে কিছু অসুবিধা হচ্ছে কাজ করতে গেলে, তো আলটিমেটলি পার্মানেন্ট সলিউশন যখন হয়ে যাবে ইনশাল্লাহ জনগণ কিন্তু জলাবদ্ধতার থেকে মুক্তি পাবে এই এলাকায়, বিশেষ করে পাঁচলাইশ, কাতালগঞ্জ, সুগন্ধা, মেহেদিবাগ, দামপাড়া, চকবাজার, কাপাসগোলা, এইসব এলাকা। আপনার 25 বছর বয়সে সেই যুবা শাহাদাতকে যদি আপনি পেতেন এই মুহূর্তে, তো আপনি কী পরামর্শ দিতেন? কেবলমাত্র একটি পরামর্শ যদি হতো তাহলে সেই পরামর্শটা কী হতো? 25 বছরের একজন যুবকের অনেক স্বপ্ন থাকে। আমার যখন 25 বছর তখন আমি এমবিবিএস ডক্টর হয়েছি। স্বাভাবিকভাবে আমি যখন ডাক্তার হয়েছি আমি তখন একজন রাজনীতিবিদও ছিলাম,
যেহেতু আমি ইনফ্যাক্ট ছাত্র দলের আমি সভাপতি ছিলাম মেডিকেলের, মেডিকেলের। আমি তখন যখন ডাক্তার হয়েছে আমি তখন ছাত্রদল শেষ করলাম। আমি 91-এ যখন ইন্টার্নি করছি তখন আমি ছাত্রদলের, তখন আমি প্রেসিডেন্ট মেডিকেল কলেজের। তখন আমি সম্মেলনের মাধ্যমে আমি আরেকজনকে দায়িত্ব দিলাম। তখন আমি হয়ে গেলাম ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সেক্রেটারি, ডেবের আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি। আমি ছাত্রদলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মেডিকেল, আচ্ছা, চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেল কলেজের। এবং এই ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তখন নতুন হয়েছে, ওটার আমি ফাউন্ডার জেনারেল সেক্রেটারি। আচ্ছা, তখন আবার বিএমএতে আমি জয়েন করলাম, বিএম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ইলেকশন করলাম, ওটা আমি আবার সাংগঠনিক সম্পাদক হলাম 93-তে। তোমার ওই বয়সটাতে আসলে হয়েছে কি, একজন ডাক্তার হিসেবে যখন আমি বলি তখন আমার ইচ্ছা ছিল আমি একজন কোয়ালিফাইড ডক্টর হব। আবার যখন রাজনীতিবিদ আমি চিন্তা করি যে অবশ্যই আমি মেম্বার অফ পার্লামেন্ট হব, আমি হয়তো নেক্সট মন্ত্রী হব, এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে হয়তো আমি কাজ করেছিলাম। তবে ওই সময় আমি যদি আক্ষরিক করতে বলি, 25 বছর বয়স যখন আমার হলো তখন আমার আসলে চিন্তা করছিলাম যে আমি একজন ডাক্তার হিসেবে কীভাবে গ্রো করতে পারেন, দেশের মানুষকে সেবা দিতে পারবো, সেই লক্ষ্যে কিন্তু আমি ইনফ্যাক্ট আমাদের যে প্রফেশনাল অর্গানাইজেশন যেগুলো ছিল, বিশেষ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, হ্যাঁ, অথবা ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ওইদিকে আমি বেশি ছিলাম আমার অ্যাক্টিভিটিসগুলো 91, 92, 93-তে। এবং শুধুমাত্র আমি একটা থানার তখন চিন্তা করছিলাম যে চানগাঁও থানা ছিল তখন, বাকলিয়া থানা ছিল, চানগাঁও থানাতে আমি সেক্রেটারি ক্যান্ডিডেট হিসেবে চিন্তা করছিলাম যে হব। তো এরপরে যেহেতু চানগাঁও থানাটা পরে ভেঙে গেল, চানগাঁও থানার পর বাকলিয়া থানা হলো, বাকলিয়া থানা তো পরে গিয়ে আমি অবশ্যই সেক্রেটারি হয়েছি, এরপর আমি প্রেসিডেন্ট হয়েছি। তো ওই সময় আসলে ইনফ্যাক্ট আমি পড়াশোনার মধ্যে ছিলাম, আমি এই প্রফেশনাল বডি এইসব ইয়ার সাথে, পলিটিক্সের সাথে পাশাপাশি ওই সময় আমার ওয়ার্ডের আমি দায়িত্বে ছিলাম একটা মেম্বার পোস্টে, সম্মানিত সদস্য। এবং আমি তখন পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করছিলাম মেডিসিনে চিটাগং মেডিকেলে। এরপরে তো আমি ব্যাঙ্গালোরে গেলাম, সেখানে আমি পোস্ট গ্রাজুয়েশন করলাম ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড স্পোর্টস মেডিসিন। এবং স্পোর্টস মেডিসিনে ইনশাল্লাহ আমি যখন ফিরে আসলাম 2001 সালে আমার পোস্ট গ্রাজুয়েশন করে, তখন কিন্তু বাংলাদেশে স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট খুব কমই ছিল। চট্টগ্রামে তখন আমি একমাত্র ছিলাম। এবং আমি বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যারেনাতে স্পোর্টস ইনজুরির যে চিকিৎসাগুলো, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে টিমগুলো চট্টগ্রামে খেলেছে, সাগরিক স্টেডিয়াম যেটা আলফাত রহমান কোকো সাহেব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম নামে ওটা করেছিল, তো সেখানে অনেক ইন্টারন্যাশনাল টিম এসেছিল যেগুলো আমি স্পোর্টস ইনজুরিগুলো আমি দেখতাম। এবং আমি কিন্তু বাংলাদেশের যে প্রথম টেস্ট বিজয় জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেই স্কোয়াডের আমি একজন মেম্বার ছিলাম এজ এ স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট। তো এটা আমার জন্য একটা বিশাল পাওয়া। ইভেন দেশের বাইরে যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম, সেখানেও কিন্তু আমি সাউথ আফ্রিকা ইন্ডিয়ার খেলাটা আমি নিজে এইসব ইনজুরিগুলো আমি নিজে কয়েকজন বড় বড় প্লেয়ারকে চিকিৎসা দিয়েছেন। ওই সময় সব বড় বড় খেলোয়াড় সাউথ আফ্রিকা ইন্ডিয়ার, বিশেষ করে এখন ইয়াং জেনারেশনরা জানে কিনা নামগুলো, আজহারউদ্দিনকে আমি চিকিৎসা করেছি, আমি রাহুল দ্রাবিড়কে চিকিৎসা করেছি, আমি ল্যান্স ক্লোসনার তখন সাউথ আফ্রিকান অলরাউন্ডার, তাকে চিকিৎসা করেছে, শন পলাক তার সমস্যা ছিল সেটা দেখেছি, সচিন টেন্ডুলকার তার চিকিৎসা করেছে, কপিল দেব তখন কোচ ছিল, কপিল দেবের করেছে। তো মোটামুটি আমি তারপর ছিল জাবাগাল শ্রীনাথ, অনিল কুম্বলে, এদের ইনজুরিগুলো দেখেছি। তো ওভারঅল অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কিন্তু আমি চিকিৎসা করেছি। ইভেন বাংলাদেশে যখন টেস্ট ম্যাচ হতো, আমার ট্রিটমেন্ট সেন্টার যেটা ছিল সেটা ছিল অফিসিয়াল ফিজিক্যাল মেডিসিন সেন্টার, কাজে সেখানে কিন্তু অনেক প্লেয়ার এসেছে। যদি আমি বলি যে নামকরা প্লেয়ারের মধ্যে ওয়াসিম আকরাম, পাকিস্তানি প্লেয়ার, ইভেন আমাদের বাংলাদেশের মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, এরপরে ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন নামকরা খেলোয়াড় তারা এখানে এসেছে, জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার তারা এসেছে। তো ওভারঅল ম্যাক্সিমাম খেলোয়াড়দের কিন্তু আমি চিকিৎসা করতে পেরেছি। আর এখনও আমার ভালো লাগে যখন আমি এখন সিজেকেএসের চিফ অ্যাডভাইজার হিসাবে, যখন আমি প্রধান অতিথি হিসেবে বক্তব্য, কখন কাউকে যদি স্পোর্টস ইনজুরির
দেখি তাকে চিকিৎসা দিতেও তখন ভালো লাগে যে আমি একজন, তখন আমি নিজকে ওইভাবে নিয়োজিত করতে পারলে ভালো লাগছে আর কি, যে আমি চিকিৎসাটা করতে পারছি। হয়তো কারো পায়ে ব্যথা, কারো হাঁটুতে ব্যথা, অথবা কারো ঘাড়ে ব্যথা, অথবা শোল্ডার পেইন, এগুলো আর কি। তো ওভারঅল আমি মনে করি যে আমাদের যারা ইনফ্যাক্ট রাজনীতিবিদ হলেও যারা আমরা আমাদের প্রফেশনাল বডিতে আছি, ডক্টর অথবা অন্য কিছু, আমাদের মূল পেশার জায়গায় যে সেবা দেওয়া, এই সেবাটা কিন্তু আমাদেরকে অবশ্যই সর্বক্ষেত্রে দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আমি এই কথা বলতে একটা মজার কথা মনে পড়লো যে ডাক্তাররা মানে ডাক্তারি তো ভালো করেই, প্লাস তারা যে কোনো অন্য জায়গায়, সেটা খেলাধুলো হোক, তারা সিনেমা হোক, লেখক হিসাবে হোক, আবার যে পলিটিশিয়ান হিসেবে হোক, তারা সেখানেও ভালো করে। এটা ম্যাজিকটা কি বুঝলাম না। অন্য পেশা আমরা দেখি যে অনেকে আসে না, খুব একটা ভালোও করতে পারে না, কিন্তু ডাক্তারদের ব্যাপারটা খুব ডাক্তাররা হয়েছে কি, ডাক্তাররা শুনতে ভালোবাসে। তারা একজন রুগী আসলো, আমি রুগীর কাছ থেকে প্রথমে জিজ্ঞেস করি, ভাই আপনার কমপ্লেন কী? তখন স্বাভাবিকভাবে সে বলে, হ্যাঁ আমার তো এই সমস্যা আছে। তখন আমি আবার ডিটেলসে যাই, এই সমস্যাটা কীভাবে হয়েছে, কখন হয়েছে, কোনো তোমার মা বাবার ছিল কিনা, তো স্বজনের ছিল কিনা। তো এই যে জেনেটিক হিস্ট্রি, কারণ একটা ডাক্তার যদি ভালো হতে হয়, হিস্ট্রি টেকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কিন্তু বেশি ইনভেস্টিগেশন রুগীকে দেওয়া লাগে না যদি আমি প্রকৃত পক্ষে ইথিক্যালি যদি আমি হিস্ট্রিটা পেশেন্টের কাছ থেকে নিতে পারি। এই হিস্ট্রিটা যখন আমি নিব, এরপরে আমি খুব সহজেই তার কমপ্লেনগুলো শুনে অ্যাকর্ডিং টু আমি যদি তার ক্লিনিক্যাল এক্সামিনেশনটা করতে পারি, তাহলে কিন্তু সহজেই ডায়াগনোসিসটা হয়ে যায়। সোফার এই জন্য ডাক্তাররা কিন্তু গুড লিসনার, অ্যাজ ওয়েল এজ তারা মানুষের কথা শুনে এবং পলিটিক্যালি তারা সাইন করতে পারে, অথবা তারা কোনো একটা পেশায় অন্য আরেকটা জগতে গেলে, সেটা মেয়র হোক কিংবা তার মন্ত্রিত্ব লাভ করতে হবে, অথবা যেমন, কারণ সে যে কথা শুনতে ভালোবাসে, অ্যাজ এ ভালো শ্রোতা হলে শ্রোতা হলে অনেক কিছুই করা যায়, অ্যাচিভ করা যায়। আর আমি যদি শুধু বলতে চাই, তাহলে কিন্তু মানুষের পালসটা আমি বুঝতে পারবো না। ফার্স্ট অফ অল হচ্ছে মানুষের পালসটা বুঝতে হবে, সে কী চাচ্ছে আমার কাছ থেকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি জীবনে লম্বা সময় অতিক্রম করেছেন এবং এখন একটা বড় পেশায়, মহৎ পেশায় আপনি নিয়োজিত। আমরা জীবন থেকে অনেক কিছু শিখি। এখন আপনি আপনার জায়গা থেকে কোন জায়গা থেকে বেশি শিখেছেন? ব্যর্থতা, সফলতা, দুঃখ, হতাশা, কোন আমি পয়েন্টে যেহেতু বেশি শিখেছি? একদম ছোটকাল থেকে আমি কিন্তু অর্গানাইজার ছিলাম, একদম ছোটকাল থেকে। আমি ইভেন যখন ক্লাস 6-7-এ পড়ছি, তখন আমরা ক্লাব করতাম। ইভেন ক্লাস 3-4 পর্যন্ত আমাদের ছোট্ট একটা ক্লাব ছিল, দীপ্তি ক্লাব। আমরা ওই ক্লাবে খেলতাম। যেহেতু আমার বাসাটা এমন জায়গা, আমার সামনে ছিল প্যারেড মাঠ, পিছনে ছিল বাকলি স্কুল মাঠ, কারণ আমরা মাঠেই বড় হয়েছি। ছোটোকাল থেকে প্যারেড মাঠে খেলতাম, আবার যখন স্কুল বাকলি গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হলাম, বাকলি স্কুলের মাঠে খেলতাম। খুব সুন্দর মাঠ দুটোই। এখন হয়তো বা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। আমি আবার এখন মেয়র হওয়ার পরে দুটো মাঠকে আমি সুন্দর করে দিব, এটা অলরেডি বাজেটও আমি প্রণয়ন করছি এটার জন্য। তো এটা গেল অন্য দিক। বাট দ্য থিং ইজ, ওইটাই বলছি যে যেহেতু ছোটোকাল থেকে স্পোর্টসের সাথে আমি জড়িত ছিলাম, আমি নিজেও একজন ক্রিকেটার ছিলাম। আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলেছি, মেট্রোপলিটন ক্রিকেট লিগ, এবং আমি নিজে বেশ কয়েকটি ক্লাবের সাথে জড়িত ছিলাম ছোটোকাল থেকে। এবং বাকুলিয়া ক্রীড়া সংস্থা, বাকুলিয়া লাল, বাকুলিয়া নীল, এগুলো কিন্তু আমি কাউন্সিলর ছিলাম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘ বছর ধরে। এবং আমি ছোটোকাল থেকে আবার রোটারি ক্লাব করতাম। রোটারি ক্লাব মিডটাউন সিএমসির আমি চার্টার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, চিটাগং মেডিকেলের। তো ওভারঅল, এবং সাংস্কৃতিক সংগঠন সারগামের আমি আহ্বায়ক ছিলাম। তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমার পদচারণা ছিল। মানব ধাবাসর্মী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, স্পোর্টস সংগঠন, তো ওভারঅল সব দিক দিয়ে আমার হাত বিস্তৃত ছিল। তো যার কারণে কিন্তু বহুমুখী ক্ষেত্রে আমার বেড়ে ওঠার সুযোগ হয়েছিল ছোটোকাল থেকে। ইভেন আমি মেট্রোপলিটন ক্রিকেট লিগ যখন খেলেছি, তখনও আমার একটা ক্লাব ছিল, ডক্টরস ক্লাব, ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের নিয়ে। ওইখানে অনেক মেডিকেল স্টুডেন্ট খেলেছে, ডাক্তাররা খেলেছে। তো ওভারঅল আমি যেটা মনে করি সেটা হচ্ছে, একজন মানুষকে বেড়ে ওঠার পিছনে এককেন্দ্রিক হলে চলবে না, বহুকেন্দ্রিক যদি হতে না পারে, তাহলে পরে সে আলটিমেটলি গিয়ে জাজমেন্টের জায়গায় গিয়ে সে হয়তো পারফেক্ট না হতে পারে আর কি। তো এইসব চিন্তাভাবনা থেকে আমি মনে করি যে একজন ভালো রাজনীতিবিদ হতে হলে, অথবা একজন প্রফেশনালিও যদি আমি একজন ভালো জায়গায় যেতে চাই, আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে একটা গুড হিউম্যান বিং হওয়াটা খুব ভেরি ইম্পর্টেন্ট।
এবং অর্গানাইজার হওয়াটাও আমার মনে হয় আরেক ক্ষেত্রে এটার ইম্পর্টেন্সে বেশি। কারণ যদি আমি অর্গানাইজ করতে না পারি তাহলে আমি গুড লিডারও হতে পারবো না এবং আমি কোনো ডিসিশনও দিতে পারবো না। কাজে ডিসিশন মেক করতে হলে অর্গানাইজেশনের সাথে জড়িত থাকাটা খুব জরুরি। জরুরি বলে আমি মনে করি। প্রতিদিন আপনার অসংখ্য মানুষের কথা শুনেন, মানুষের সাথে কথা বলেন, এই যে তো দায়িত্ব, এত চাপ, তার মধ্যে থেকে নিজেকে ব্যালেন্স কীভাবে করেন? আমি ইনফ্যাক্ট ঘুরতে ভালোবাসি। একসময় আমি ঘুরতাম, দেশের বাইরে যেতাম, বিশেষ করে একদম না হলে পরে আমি কক্সবাজার অথবা রাঙ্গামাটি অথবা এইসব ঘুরতে চাই, কারণ পর্যটন এরিয়াগুলো আমার ভালো লাগে। দেশের বাইরের কথা বললেন, আমি একটু বলি যে দেশের বাইরে আপনার কোন জায়গাটা বারবার যেতে ইচ্ছে করে? যেমন আমার কাছে, আমি যদি কখনো যাই নাই, আমার কাছে কেন জানি বারবার দার্জিলিং আমাকে খুব টানে, পাহাড়টা। দার্জিলিং খুবই সুন্দর। হ্যাঁ, তো আমাদের দার্জিলিংয়ের চাইতে আমি মনে করি যদি অনেকে হয়তোবা সৌদি আরবে, হ্যাঁ, সৌদি আরবে অনেকে গেছে কিনা আমি জানি না, তবে আমি চাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গায় উনি ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, তাইফ, তাইফে আঘাত পান দিস যেখানে। ইজ হেলদি সিটি, মক্কার পাশেই যে তাইফ নগরীটা আছে, সেটা আসলে সৌদি আরবের একটা স্বাস্থ্যসম্মত এলাকা। ওইখানে গেলে মানে আমাদের যে আমরা দার্জিলিং বলি কিংবা রাঙামাটির কথা বলি কিংবা বান্দরবনের কথা বলি, এটা সব কিছুকে হার মানিয়েছে। ওরা এত চমৎকারভাবে উঠতে 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 এমন জায়গা, এত ঠান্ডা হয়ে যায় সেখানে, অনেক পরিবেশটা যত এত সুশীতল পরিবেশ, এবং সেখানে এমন কোনো ফ্রুটস নেই সেখানে পাওয়া যায় না। মহান রাব্বুল আলামিন সেটা এমনভাবে সাজিয়ে দিয়েছে। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করছিলেন, সেখানে বিধর্মীরা ওনাকে পাথর আঘাত করছিল, ওনার রক্ত সেখানে রঞ্জিত হয়েছে। হ্যাঁ। উনি মহান রাব্বুল আলামিনের কাছে কিন্তু বলেছেন আল্লাহ তাদেরকে তাইফবাসীকে হেদায়েত করুন। এবং আলটিমেটলি এই তাইফে লাস্টে গিয়ে এমন একটা সুন্দর পরিবেশ সেখানে হলো, কারণ মহান রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রার্থনা কবুল করেছেন, এবং এখানে না গেলে বোঝা যায় না। তো কাজে আমি যেটা মনে করি যে যেমন দুবাই তো ইউএই তো অনেক জায়গা আছে, সাফারি পার্কটা অনেক চ্যালেঞ্জিং জায়গা আছে যেগুলো আসলে দেখতে সুন্দর। তবে আমার অবাক লাগলো, আমি রিসেন্টলি কানাডাতে গিয়েছিলাম। কানাডাতে এত লেক, কল্পনার বাইরে, এত জায়গা এরা রেখে দিয়েছে, এটা না গেলে বোঝা যায় না। সেম লন্ডনে আমরা মনে করি যে বৃষ্টি এখানে হচ্ছে, হ্যাঁ, এখানে পানি জমে। সেম আমি যখন বার্মিংহামে গেলাম, বার্মিংহামের মেয়র আমাকে একটা রিসেপশন দিয়েছিল, যেটা নভেম্বরে আমি গিয়েছিলাম, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব আসার আগে, ওনার সাথে তো সেখানে আমার দেখা হয়েছিল নভেম্বরের 16 তারিখ। তো এর আগে বার্মিংহাম থেকে যখন আমি আসছিলাম দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং প্রচুর পানি জমে গেল। তো জলাবদ্ধতা এরকম না যে শুধু বাংলাদেশে কিংবা সব জায়গায় এটা আছে আর কি, মানে জলাবদ্ধতার সমস্যা। তো ওখানে ওটা পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, অতটা আমাদের মতো অতটা স্বাভাবিকভাবে ওইখানে তো যেটা আমাদের বাংলাদেশ আর ওইখানে পার্থক্য হচ্ছে ওইখানে একটা নগর সরকার আছে, সিটি গভর্নমেন্ট, যেটা আপনি বারবার বলছেন, যেটা আমি বারবার বলছি, কিন্তু বাংলাদেশে ওইটা সিটি গভর্নমেন্ট এখনো হয়নি, যেটা খুব দরকার। এটা পরিকল্পিত নগরায়ন করতে হলে, এটা প্ল্যান্ড আরবানাইজেশনের জন্য সিটি গভর্নমেন্টের কোনো অল্টারনেটিভ নেই। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি একটা লন্ডন অথবা আমরা যদি কানাডার সিটির মতো ওইখানে টরন্টো সিটি, ওখানকার মেয়রের সাথে আমার একটা খুব ভালো সাক্ষাৎকার ছিল, মিটিং ছিল, অলিভিয়া চৌ। তো এই আর বার্মিংহামের যে মেয়র সে হচ্ছে জাফর ইকবাল, পাকিস্তানি বংশোদ্ভূত। তো উনি আমাকে কিন্তু ওনার যে চেয়ার আছে সেখানে আমাকে বসিয়েছিলেন, আমাকে এত অনার করেছিলেন আর কি, উনি একটা রিসেপশনও দিয়েছিলেন আমার জন্য। তো ওইগুলি বলার অর্থ এটাই যে তাদের মনটা কিন্তু অনেক বড়, এরা কিন্তু যথেষ্ট, তাদের মানসিকতা ভালো, এবং তারা কিন্তু ওইটাই তারা বলেছে, এরা উন্নতি করার একমাত্র কারণ হচ্ছে তাদের এখানে সিটি গভর্নমেন্ট আছে।
এখানে পুলিশ তাদের সাথে কাজ করছে, তাদের সাথে উন্নয়ন কর্তৃপক্ষের অর্গানাইজেশনগুলো কাজ করছে, তাদের সাথে আমাদের যেমন ওয়াসা আছে ঠিক একই অর্গানাইজেশনগুলো তাদের সাথে একসাথে কাজ করছে, পানি উন্নয়ন বোর্ডের কাজগুলো সেখানে, মানে ওভারঅল আমার মনে হয় যেটা যেটা সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো একই ছাতার নিচে যদি না আসে, তাহলে আসলে একটা শহরকে পরিকল্পিতভাবে সাজানো আসলে কঠিন। তো এগুলো আসলে আছে আর কি। আপনি বাংলাদেশ বিদেশের কথা বললেন যে বাংলাদেশের কোন জেলা অথবা কোন শহরে আপনার বারবার যেতে ইচ্ছে করে? আমি যতটুকু জানি আপনি হাওড় অঞ্চলে গিয়েছিলেন বেশ কয়েকবার। আমি গিয়েছি হাওড় অঞ্চলে, তবে আমি আমার চিটাগাংকে খুব ভালোবাসি। আমার শহরে সব কিছু আছে, এই বৃহত্তর চট্টগ্রামে কি নেই? আমার পতেঙ্গা আছে, আমার কক্সবাজার আছে, আমার বান্দরবন আছে, আমার রাঙ্গামাটি আছে, আমার খাগড়াছড়ি আছে, ইভেন আমার পার্কি বিচও অনেক সুন্দর। কাজে আমি আমারটাকে ধারণ করতে চাই, এবং আমি মনে করি যে আমার এই যে ট্যুরিজম স্পটগুলোকে যদি আমরা আরও বেশি অ্যাট্রাকটিভ করতে চাই, আরও বেশি যদি আমরা ছড়িয়ে দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মনোযোগী হতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারস, যেটা বিদ্যুৎ, পানি, গ্যাস, ল্যান্ড, এগুলোর জন্য আমাদের কাজ করে যেতে হবে, যেটা তারেক রহমান সাহেব খুব চমৎকারভাবে ওনার যে ইশতেহার আছে নির্বাচনী, সেখানে গতকাল উনি সুন্দর করে বলেছেন। এগুলো আসলে এলাবোরেটলি আগে কোনো কেউ বলেনি, এটা আসলে উনি চমৎকার কিছু প্ল্যান ওনার আছে। আমি মনে করি উনি যদি ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে পরে এই প্ল্যানগুলো উনি যদি এক্সিকিউট করতে পারে, বাংলাদেশ কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। আমি ট্যুরিস্টের কথা আপনি বললেন যে ট্যুরিজম নিয়ে আমি সবচেয়ে বেশি ফিল করি যে আমাদের চিটংয়ে এত চমৎকার চমৎকার স্পট আছে, ছোটো জায়গা মনে হয় অনেক সুন্দর জায়গা। আমাদের বিশেষ করে মনে করি যে যদি আমাদের কক্সবাজার যদি বিদেশিরা আসে রেগুলার, তাহলে আমাদের বিচে কেন আসবে না এক? আর হলো যে আমাদের বিশেষ করে আপনি যেটা বারবার করছেন যে ওই যে হকার বা এই যে রাস্তার পাশে যারা বসে, ওদেরকে কি আমরা আলাদা কোনো জায়গায় বসাতে পারি কি না? আর ট্যুরিজম নিয়ে আমরা কীভাবে আরও কাজ করতে, বিকজ আমাদের বাংলাদেশ ছাড়া আমরা যদি নেপালে যাই, ভুটানে যাই, সিমিলারই বলতে গেলে খুব আহামরি যে আমাদের বাংলাদেশ চাইতে তা না। এই যে আমাদের পাহাড়, সীতাকুণ্ড পাহাড়, আমরা এটা কত দেখুন, এই ট্যুরিজমটাকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে পরে ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের আমাদেরকে আকৃষ্ট করতে হবে। আকৃষ্ট করতে হলে ডোমেস্টিক ট্যুরিজমকে আমি হয়তোবা প্রমোট করতে পারবো, কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিজমকে যদি প্রমোট করতে হয়, সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সে সেফটির জায়গায় আমরা রাষ্ট্রীয়ভাবে সেটাকে প্রমোট করতে হবে। আমি যদি সারাক্ষণ গত 16 বছরে কী হয়েছে, 16 বছর আমরা রাষ্ট্রটাকে নিজে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য একটা জঙ্গি ভাব দিয়ে ফেলেছি। মানে সাধারণ মানুষ মনে করত বিদেশিরা যে বাংলাদেশে আসলেই বোধহয় যে কোনো মুহূর্তে জঙ্গিরা তাকে হত্যা করবে। তো এই যে একটা চিন্তা ভাবনা ফরেনার্সরা মাথায় নিয়েছে, এই জায়গা থেকে আস্তে আস্তে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা কি আসলে এখনও তারা আমাদেরকে বহন করে? না, এখন আমাদেরকে ওইভাবে যদি আমরা এখন ক্ষমতাটাকে যদি প্রলম্বিত করতে চাই, আমরা একটা ধরেন কোনো একটা জঙ্গি সাজিয়ে কোনো একটা বড় দেশের প্রধান আসলো, তার আগে আমরা হত্যা করলাম যে হ্যাঁ আমরা জঙ্গিদের হত্যা করেছি, তো স্বাভাবিকভাবে তারা মনে করছে যে হ্যাঁ বাংলাদেশ হয়তোবা এই সরকার জঙ্গি ধরে মারছে, এটা খুবই ভালো কথা। কিন্তু সাধারণ ফরেনাররা তো মনে করবে এখানে তো জঙ্গি বোধহয় আরও আছে, তা আমি কেন খামাকা আমার টাকা খরচ করে একটা রিস্কি জায়গায় আমি যাব? কাজে আমাদেরকে এমনভাবে এটাকে সাজাতে হবে, এবং এটাকে আমার বাইরের যেসব সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে যে আমার একটা লংগেস্ট বিচ আমার আছে কক্সবাজার, আমার একটা রাঙ্গামাটি আছে যেখানে অনেক হিউজ একটা লেক আছে, দেখার মতো একটা চমৎকার জায়গা আছে, আমার একটা মাউন্টেন আছে, হিল এরিয়া আছে, বান্দরবন আছে, আমার খাগড়াছড়ি আছে, আমার lot of places that we have that tourist may come there. So এই ধরনের চিন্তাভাবনা থেকে আমরা যদি ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য প্রমোট করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি, এবং আমাদের সেফটি সিকিউরিটি যদি আমরা এনশিওর করতে পারি, আমাদের যে দেখুন আমি একটা কথা বলি যে হাইওয়ে পুলিশ, আজকে আমি যদি কক্সবাজার যাই, চিটাগং থেকে বাই রোডে আমি গেলাম, সেখানে কিন্তু যেটা আমি বলেছি ইনফ্রাস্ট্রাকচার 6 থেকে 8 লাইনে চলে যেতে হবে, এবং সেখানে আবার হাইওয়ে পুলিশ থাকতে হবে, কারণ রাতে যখন আমি জার্নি করব সেখানে আমার সেফটিটা ঠিকমতো যদি এনশিওর করা না যায়, তাহলে কিন্তু ট্যুরিস্টরা যাবে না।
সেটা ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল। এবং আমার এখানে ইন্টারন্যাশনাল ট্যুরিজম বাড়ানোর জন্য চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঢাকা চিটাগং 10 লেন 12 লেন করতে হবে। তো এইগুলো কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচারস, যেটার মাধ্যমে আমি আমার ট্যুরিজমটাকে বিকশিত করতে পারি। আমি একটা ছোট উদাহরণ দিই, আমি একটা ব্রুনাই গিয়েছিলাম। ব্রুনাই কিন্তু সবচেয়ে দামি দেশ। হ্যাঁ, এখানে 5 থেকে 6 লাখ মানুষ বাস করে, খুব ছোট জায়গা, ওখানে সব বিলিয়নের ওখানে থাকে। কিন্তু অনেক ধনী দেশ। ওখানে সুলতান, ওখানে যে রাজা তাকে সুলতান বলে। ওর অনেক মসজিদ আছে, খুব সুন্দর সুন্দর মসজিদ আছে। তো আমি যখন গিয়েছিলাম 17 সালে, ওই সময় 17 অথবা 17 শেষ এরকম হবে, রোহিঙ্গারা, আমার এখনো মনে আছে 17 সালে বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে আসবে। রোহিঙ্গারা তখন টেকনাফে এসেছে। তাদেরকে যখন আরাকানের আর্মিরা তাদেরকে হত্যা করলো, তারা প্রাণ বাঁচানোর জন্য এখানে চলে আসলো। ওই মানবিক কারণে বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিল একটা চিকিৎসার জন্য। চিকিৎসা শেষ না করেই উনি যখন শুনেছে রোহিঙ্গারা খুব কষ্ট পাচ্ছে, তাদের দেখার জন্য চিকিৎসা অর্ধেক শেষ করে উনি কিন্তু দেশে ফিরে আসলেন। ওই দেশে ফিরে উনি চট্টগ্রামে আসবেন। আমি তখন বিএনপির সভাপতি, আমি ব্রুনাইতে ছিলাম। ব্রুনাই থেকে আমি দ্রুত গতিতে বাংলাদেশে চলে আসলাম। ওই সময় ওইখানে কিছু বিজনেসম্যানের সাথে, ম্যাক্সিমাম দে আর ফ্রম পাকিস্তান, ইন্ডিয়া, or even আদার কান্ট্রিজ। সো তাদেরকে যখন আমি আমার এই যে কক্সবাজার সম্বন্ধে ধারণা দিলাম অথবা রোহিঙ্গাদের সম্বন্ধে, তারা বলে যে ঠিক আছে, আমরা মানবিকভাবে তাদেরকে সাহায্য করার জন্য আমরা আপনাদের দেশে আসতে চাই। তো তারাও আসলো। আসার পরে তারা যখন কক্সবাজার দেখলো, মেরিন ড্রাইভ দিয়ে গেল, তো তারা বললো তোমাদের দেশে যে এত চমৎকার একটা লংগেস্ট বিচ সেখানে আছে, একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র, এই ধরনের নয়নাভিরাম দৃশ্যটা আমরা কখনো দেখিনি, তোমরা এটাকে প্রমোট করছো না কেন? তাদের কাছে এটা নতুন বিষয়, নতুন হ্যাঁ, কিছু। এটা বলছে আমরা অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এত সুন্দর একটা জায়গা আছে, বাট উই ডোন্ট নো এট অল। তো এইটাই বলছি, এটা আসলে আমাদেরকে প্রমোট করতে হবে। আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন কান্ট্রির লোকাল অ্যাডভার্টাইজমেন্টে এগুলোকে দিয়ে প্রমোট করতে হবে যে বাংলাদেশে এইসব জায়গা আছে। কারণ যে কোনো একটা ট্যুরিস্ট সে বছরের আগে ডিসিশন নিয়ে নেয়, আমার ফ্যামিলি নিয়ে আমি কোথায় যাব, সে একটা বাজেট তার কাছে থাকে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের জিডিপিতে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে 3টা খাত তৈরি করে দিয়ে গেছে, সে 76 থেকে 81 সাল, সে 5 বছরে গার্মেন্টস, কৃষি অ্যান্ড রেমিটেন্স, মানব সম্পদ, এই 3টির বাইরে কিন্তু আমরা 4র্থ শিল্প বিপ্লব আমরা যেতে পারিনি। 4র্থ শিল্প বিপ্লবে যদি আমাদের যেতে হয়, সেটা হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এই ট্যুরিজমটাকে যদি আমরা প্রমোট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ম্যাটার হবে ইন ফিউচার। আমি যদি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই, আমি ইভেন নেপালের কথা যদি বলি, আমি যদি শ্রীলঙ্কার কথা বলি, আমি যদি মালদ্বীপের কথা বলি, ভারত তো আছেই, এরা কিন্তু কমপ্লিটলি ট্যুরিস্টের উপর নির্ভর করে কিন্তু তাদের জিডিপিকে বাড়াচ্ছে। আমাদের এত কিছু থাকার পরে, এত চট্টগ্রামের মতো একটা নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত জায়গা, এই জন্য কিন্তু আমি চট্টগ্রামের এই ট্যুরিজম নিয়ে আমি চিন্তা করছি। আমি অলরেডি একটা মেরিন ড্রাইভ, যেটা কর্ণফুলী থেকে বোয়ালখালী কালুরঘাট পর্যন্ত, ওটাকে একটা ট্যুরিস্ট স্পট আমি চিন্তা করছি। এবং কর্ণফুলী নদীর ওই পারে 400 একরের মতো জায়গা আমি দেখেছি, সেখানেও একটা আমি চিন্তা করছি একটা ট্যুরিজম স্পট। এবং চট্টগ্রামের যে পতেঙ্গা অলরেডি আমি হাত দিয়েছি, সেখানেও একটু আগে যেটা বলা হয়েছে যে এখানে শ্রমিকদেরকে আমরা পিছনে এনে তাদেরকে সেখানে পুনর্বাসন করে যে জায়গায় ট্যুরিস্টরা হাঁটবে ঘুরবে, সে জায়গাটা যাতে ক্লিন থাকে, বারবার আমি কিন্তু সেখানে তাদেরকে উচ্ছেদ করে তাদেরকে পিছনে বসিয়ে দিয়েছি। এবং সেখানে ওই জায়গাটা আমরা ক্লিন রেখেছি টুরিস্টদের জন্য। এবং সেখানে অলরেডি লাইটও লাগিয়ে দেওয়া হয়েছে, রাতের লাইট সেখানে জ্বলছে, এবং সেখানে ক্লিনারও আমরা রেখেছি। তো ওভারঅল আমি মনে করি যদি আমাদেরকে সবাই, যে বারবার আমি যেটা বলছি না, আমাদেরকে সিটি গভর্নমেন্টের দিকে যেতে হবে, সিটি কর্পোরেশনের মেয়রকে কমপ্লিট দায়িত্ব দিয়ে দিতে হবে। এখন অনেকে মনে করছে যে এই যে বিচের ওইখানে পতেঙ্গা এখানে তো দায়িত্ব হচ্ছে মেন জেলা প্রশাসক,
ঠিক আছে, এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সেটা কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল না। পরে আমি নিজে ইনভলভ হয়েছি, যখন দেখছি তারা পারছে না। কমপ্লিটলি ফেল টু আমি ম্যানেজ দেন আমি বলেছি না, আপনার দ্বারা সম্ভব না, এটা আমাকে করতে হবে। কারণ তারা সেখানে লোকাল যে মানুষগুলো সেখানে বসে যাচ্ছে তাদেরকে উঠাতে পারছে না, ট্যুরিস্টরা সেখানে গিয়ে তারা হাঁটতে পারছে না। তো অনেকটা বাধ্য হয়ে কিন্তু আমি সেখানে ইনভলভ হয়েছি। তো এই জায়গায় আমি বলছি ইটস ভেরি ইম্পর্টেন্ট একটি শহরকে সাজানোর জন্য সিটি গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে তারেক রহমান সাহেব এদিন এসেছিলেন, ওনাকে আমরা বলেছি বাণিজ্যিক রাজধানীর কথা, এবং বাণিজ্যিক রাজধানীর কথা উনি অলরেডি গতকাল ইশতেহারে বলেছে স্পষ্টভাবে। তো বাণিজ্যিক রাজধানীর জন্য যে প্রিরিকুইজিট ফ্যাক্টরটা দরকার সেটা হচ্ছে নগর সরকার। এটা যদি হয় তাহলে বাণিজ্যিক রাজধানী হওয়াটা খুব সহজ হবে। আপনার যদিও এখন অনেক সময় স্বল্প, এখন কি বই পড়া হয় আপনার? বই আসলে আমি ছোটোকাল থেকে পড়তাম। আসলে ছোটোকালে আমি তো বিভিন্ন টাইপের বই পড়েছি, রবীন্দ্রনাথের বই পড়েছি, নজরুলের বই পড়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়েছি, ইভেন এই যে থ্রিল বই বলতে Thriller। মাসুদ রানার বই পড়েছি, যেটা কাজী আনোয়ার হোসেন, তারপর রাকিব হাসানের 3 গোয়েন্দা, তারপর এইসব বই তো আছেই। কাজে আমার বিবিধ মিক্সড ডেল কার্নিংয়ের বই পড়া হয়েছে, মানে বিবিধ টাইপের বই পড়া হয়েছে। তো যার 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 কারণে যেমন হুমায়ুন আহমেদের বই পড়া হয়েছে, অনেক উপন্যাস পড়া হয়েছে, কবিতা পড়া হয়েছে। তো যেহেতু আমি নিজে একটু সাংস্কৃতিক কর্মী ছিলাম, সারগাম আমার বললাম না, সারগাম একটি সংগঠন, আমি আমার প্রয়াত ওই যে আবদুল্লাহ আল নোমান ভাই, এই সারগাম কিন্তু উনি নিজেই নামটা দিয়েছিলেন। চিটাগং মেডিকেল কলেজে আমি যখন এটা শুরু করি 1986-87 সালে, যখন আমি মেডিকেল স্টুডেন্ট, তখন উনি নিজের নামটা বলেছে সারগামটা দিয়ে। তখন আমরা ছাত্রদলের কাজ করতে পারছিলাম না, তো সারগাম দিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম। এরপরে ছাত্রদল আমি আহ্বায়ক হলাম, সারগামেরও আমি আহ্বায়ক ছিলাম। ওই সময় আমি রোটারি ক্লাবও করতাম। তো ওভারঅল এই জন্য বলছি, আমি বারবার বলছি যে বিভিন্নভাবে আমার কিন্তু বই পড়া থেকে শুরু করে সাংস্কৃতিক, তারপর কবিতা, দেয়ালিকা। ওগুলো আমি করেছি। তো ওভারঅল সব কিছু মোটামুটিভাবে করা হয়েছে আর কি। এখন কি পড়া হয় বা সুযোগ হয় পড়ার মতো? ট্রাই করি। এখন আসলে অত সময় দিতে পারি না, কিন্তু এখন আমি আসলে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দৈনন্দিনভাবে, যেহেতু এখন আমার নগরের সেবা দেওয়ার কাজগুলো হয়, স্বাভাবিকভাবে মানুষের অনেক কমপ্লেইন থাকে, মানুষের অনেক কিছু জানার থাকে, যার কারণে আমাকে সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে ঢুকতে হয় যে তারা কি চায়, তারা কোথায় কি সমস্যা আছে, কোথায় কি কাজ, যার কারণে ওই দিকে আমাদেরকে এখন কনসেন্ট্রেশনটা বেশি দিতে হচ্ছে। তারপরেও ট্রাই করি যদ্দূর পারা যায়, সময় পেলে 2 লাইন, 1 লাইন অথবা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে। আচ্ছা, আপনার যদি পছন্দের 3জন লেখক আর পছন্দের 3টি বইয়ের কথা বলতে বলা হয়, তাহলে কোন 3টি লেখক? আসলে আমি বলি, আমার আসলে ছোটোকালে আমি শরৎচন্দ্রের ওই মহেশ গল্পটি আমি পড়েছি। আচ্ছা। একটা প্রাণীর প্রতি যে একটা ভালোবাসা, একটা যে দরদ, এটা কিন্তু আমি বারবার আমার পড়তাম। আমি চিন্তা করলাম যে এটা মহেশ একটা গরু, কিন্তু এটার প্রতি যে এই ভালোবাসা, এবং সেটার জন্য সে কান্না করছে। হ্যাঁ, তো এই ভালোবাসাটা কিন্তু আমরা যদি মানুষের প্রতি দেখাতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজের মধ্যে যে বৈষম্য, নৈরাজ্য, মানুষকে যে মেরে ফেলা, মানুষকে যে কষ্ট দেওয়া, এগুলি কিন্তু অনেক কমে আসবে। আসলে এই জায়গায় কিন্তু আমরা তো কিন্তু পারছি না, আমরা আসলে গুড হিউম্যান বিইং হতে আমরা পারছি না। এই জায়গায় আমি বলবো শিক্ষাটা আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা আসলে পুঁথিগত বইয়ের দিকে বেশি সীমাবদ্ধ হয়ে গেছি। আমরা বাইরের জগতে কিন্তু আজকালকার স্টুডেন্টরা বাইরের বই পড়তে চায় না, যার কারণে নৈতিক শিক্ষার আমাদের বড় অভাব হয়ে গেছে। এই মোরাল এডুকেশন না আসা পর্যন্ত আমরা আসলে, যার কারণে এখন আমি আমার স্কুলগুলোতে আমি স্কুল হেলথ স্কিম চালু করেছি। সেখানে একটা বাচ্চাকে আমরা শেখাচ্ছি কীভাবে একটা নালা ক্লিন করতে হয়, ময়লা কোথায় ফেলতে হয়, একটা মানুষের সাথে কীভাবে বিহেভ করতে হয়। প্র্যাকটিক্যাল সাম নলেজেস দ্যাট উই আর শেয়ারিং উইথ দেম। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা যদি আমরা তাদের গ্রুমিং স্টেজ থেকে আমরা শুরু করতে পারি, তো আলটিমেটলি গিয়ে সে যখন গ্রোন আপ হবে, তখন সে কিন্তু সমাজকে অনেক কিছু দিতে পারবে, যেটা ইনফ্যাক্ট বাইরের কান্ট্রিগুলো তারা পারছে, আমরা পারছি না, কারণ আমরা ছোটোবেলা থেকে তাদের কীভাবে ইউজ টু করাতে পারিনি। আপনার
আমরা জানি আপনার একজন সন্তান আছেন। যদি আমরা আপনি নিজে পলিটিক্যাল পার্সন, ছোটোবেলা থেকে পলিটিক্স করে আপনি এই জায়গায় এসেছেন, যদি আপনার সন্তান যদি আজকে বলে যে বাবা রাজনীতি আমার পছন্দ না, রাজনীতি আমার ভালো লাগে না, তাকে আপনি কীভাবে বোঝাবেন বিষয়টা যে আসলে কী? আচ্ছা, এখন আমি একদম ব্যক্তিগত প্রশ্নে চলে এসেছে আমার সন্তান। আসলে অনেকে আমি দেখি যে অনেক কথাই বলে যে ডাক্তার সাহেব ওনার ছেলেকে কানাডাতে পড়াচ্ছে, কিন্তু আমি কি একবারও কেউ আমাকে জিজ্ঞেস করেছে যে আমার এই ছেলেটাকে আমি, একটা ছেলে আমার, তাকে কেন আমি কানাডাতে পাঠাবো? আমি বাসায় যখন তার বয়স যখন 6 মাস, 2005 সালে সে জন্মগ্রহণ করছে, 2004 সালে, 2005 সালে তার আকিকাতে তারেক রহমান এসেছিলেন। একটা বড় প্রোগ্রাম, আমরা একটা মেজবান করেছিলাম তার আকিকায়। আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এসেছিলেন, তাকে একটা ছোট্ট চেইনও গিফট করেছিলেন, যেটা এখনও আছে। আচ্ছা, এরপরে আমি তো দলের 2007 সাল থেকে, বিশেষ করে তখন আমি কিন্তু একটা থানার সেক্রেটারি ছিলাম, বাঁকুড়িয়া থানার, 2005 সালে, 4-5 সালের দিকে। 2007 সালে যখন 1/11 হলো, ম্যাডাম আমাকে দায়িত্ব দিলেন। ম্যাডাম তখনও গৃহবন্দী, উনি অ্যারেস্ট হননি তো, বাট গৃহবন্দী করে রাখা হয়েছে গৃহবন্দী ছিলেন। ক্যান্টনমেন্টের পাশে, টেলিফোনে কথা হতো। এরপরে যেটা হয়েছে, আমার বাসায় কিন্তু এত বেশি পুলিশ, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো বিশেষ করে, এত পুলিশ রেইড করতো, এই ছোট বাচ্চাটার মনে অনেক সময় চিন্তা হতো সে কেন আমার বাসায় পুলিশ আসছে। সে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে, কেন বাবা তুমি এটা? তার জায়গা থেকে প্রশ্ন আসা খুব স্বাভাবিক, কারণ একবার দুবার না, বারবার আসছে। অসংখ্যবার ওই সময় তো। তো বাধ্য হয়ে আমি করেছি কি, তাকে চিটাগং গ্রামার স্কুলে সে পড়তো, পরে ওখান থেকে আমি ঢাকায় নিয়ে চলে গেছে। আমাদের ঠিক আছে, ঢাকা তো বনানীতে একটা বাসা ভাড়া নিয়ে, সেখানেও পরবর্তী দেখলাম পুলিশ ঝামেলা করছে। আচ্ছা, পরে আলটিমেটলি একটা স্টেজে, সেটা অনেক দুঃখের কথা, 18 সালে যেদিন ম্যাডাম অ্যারেস্ট হয়, সেদিন কিন্তু আমি চিটাগং থেকে অ্যারেস্ট হয়েছি একই সাথে। একই সাথে। ম্যাডামকে তো কোর্ট থেকে জেলে নিয়ে গেল, আমাকে পার্টি অফিস থেকে ম্যাডামকে না, ঠিক আধা ঘন্টাকে আমাকে অ্যারেস্ট করছে। এরপরে আমি 4 কি 5 মাস পর ছাড়া পেলাম। এরপর আমি, এটা 2018 সালের কথা বলছি, 18 সালে আমি 7 নভেম্বর আমাদের ঢাকাতে একটা প্রোগ্রাম, আমি গেলাম। ওই সময় বিভিন্ন জায়গায় রেড হচ্ছে, ওইখানেও আমার বিরুদ্ধে গায়েবী মামলা দিল, আমার বাসায় রেড হচ্ছে। ফাইনালি যেদিন আমার ছেলেকে আমি বিদায় দিলাম, তাকে বললাম তুমি দেশের বাইরে চলে যাও। তখন তার সম্ভবত সে 7-8-এ পড়ে, ক্লাস 7 অথবা 8-এ পড়তো, অস্ট্রেলিয়ান গ্রামার স্কুল। তো এরপরে একে বিদায় দিয়ে সম্ভবত আমি একটা হোটেলে উঠেছি, রয়্যাল প্যালেসে, সেখানে আমার মামার হোটেল। তো সেখান থেকে আমাদের কিছু ছেলেকে অ্যারেস্ট করে ফেললো আরেকটা হোটেল থেকে। তো তাদেরকে ছাড়ানোর জন্য আমি এর মধ্যে কোর্ট থেকে আসার পথে আমাকে ডিবি পুলিশ ঢাকার অ্যারেস্ট করে নিয়ে গেল। তো এই যে আমার ছেলের সাথে 2018 সালে তাকে যে বিদায় দিলাম, আমি জেলে গেলাম, জেল থেকে বের হয়ে এরপর অনেকবার কানাডার ভিসা আসলে আমাদের দেয় না, অনেকবার চেষ্টা করেছে, ভিসা পাওয়া গেল না, এরও আসতে পারেনি। তো আলটিমেটলি গিয়ে 7 বছর পরে, এই যে মেয়র হওয়ার পর আমি যখন রেড পাসপোর্ট পেলাম, রেড পাসপোর্ট পাওয়ার পরে আমার ভিসা হলো, ভিসা হওয়ার পর আমি যেতে পেরেছি। 7 বছর পর আমি আমার ছেলেকে দেখি। মানে অনেকে মনে করছে না উনি বোধহয় ছেলেকে বিদেশ পাঠায়, এটা না, শখ করে পাঠিয়েছে হয়তো পড়ালেখা করার এটা জন্য। আসলে বাধ্য হয়ে পাঠানো হয়। তো এইখানে কিন্তু আমাদের অনেক দুঃখ কষ্ট আছে। একমাত্র ছেলে, আমি তাকে আদর করতে পারছি না, আদর করি না, আদর করতে পারিনি যে টাইমটা তার আদর পাওয়ার কথা। অনেকটা বাধ্য হয়ে তাকে পাঠাতে হয়েছে। সে কমপ্লেন করে আসলে আপনার কাছে এখন যে আমি তো আমার শৈশবটা হারাইছি রাজনীতির জন্য? স্বাভাবিকভাবে তার মনের মধ্যে একটা তো থাকবে, একটা তার ক্ষোভ বাবা তো থাকার কথা তার তাকে, ভিতরে। যেহেতু আমি আরেকটা ছেলে, আমি তাকে ছোটকাল থেকে আদর স্নেহে বড় করেছি, স্বাভাবিকভাবে সে যখন 7-8 বছর আমার স্নেহটা পায়নি, তাকে তো আছে, তো এগুলো আছে, অনেক ব্যাপার আছে। কিন্তু মানুষ যখন ভুল বুঝে না, তখন খারাপ লাগে।
যে আমাদের ওই কষ্টটা মানুষ বুঝতে চায় না। আপনি রিসেন্ট তারা কিছুদিন মনে আগে ওর করে সাথে যে দেখা করে উনিও আসছেন। ওই রাজনীতিবিদ বোধহয় দেশের বাইরে ছেলেদেরকে মানুষ করাচ্ছে এটা ঠিক না। এখনও আমি তাকে বলেছি, তুমি যেহেতু সে এখন গ্র্যাজুয়েশন করছে, সেখানে আমি রিসেন্ট বললাম 2025 আমি গেলাম তাকে মেয়র হওয়ার পরে, তো সেখানে সে গ্র্যাজুয়েশন করছে, ট্রেন্ট ইউনিভার্সিটিতে পড়ছে, বিবিএ পড়ছে সে, ফার্স্ট সেমিস্টার। তো আলটিমেটলি আমি তাকে বলেছি যে তোমাকে দেশে আসতে হবে, দেশে ফিরে আসো, এখানে তোমাকে মোটামুটিভাবে এস্টাবলিশড হতে হবে দেশে। কারণ আমি চাই যে আমার ছেলে দেশের বাইরে থাকুক, এটা কেউ চায় না। কোনো রাজনীতিবিদ হোক, কোনো ইভেন কোনো বাপ চায় না কোনো ছেলে দেশের বাইরে থাকুক। তারা চায় যে সন্তানরা তার সাথে থাকুক। এটা ইভেন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালকে যদি প্রশ্ন করা হয় সেটাই তারা বলবে। এমনি রাজনীতির উপর এই যেটা প্রশ্ন যেটা করলাম, যে ওর কি বিশেষ কোনো ক্ষোভ বা আপনাকে যা বলে সেটা যে না, সে কখনো, এবার আমি গিয়েছিলাম তার সাথে সময় দিয়েছি, ঘুরেছি, সে যেটা বলতেছে করে আমি ঘুরে মানে যেখানে যেতে চেয়েছি সেখানে গেছি। তো মোটামুটিভাবে সেও বুঝতে পারে যে তার বাবা রাজনীতি করে হয়তো বা। আমি তো জেলে গিয়েছি, সে জানে, অনেকবার জেলে গিয়েছে, অনেক নির্যাতনের অনেক মামলা, এগুলোতে জানে আর কি। তো এইখানে আসলে অনেক কিছু দুঃখ আছে, বেদনা আছে, অনেক হয়তো বা ফিলিংস, ইমোশনের ব্যাপার আছে, কিন্তু আমরা দূর থেকে এটা আসলে- সাধারণ মানুষ অনেক সময় সেটাকে মিস হ্যাঁ, ইন্টারপ্রিটেশন আমরা দূর থেকে দেখে মনে নিয়ে করি গিয়ে আচ্ছা সেটা উল্টাপাল্টা কথা বলে। এইখানে অনেক সময় খারাপ তো একটু লাগেই যে জনগণ এখনো আমাকে ঠিক মতো বুঝতে পারছে না আমার ফিলিংসের জায়গাটা। এটা ব্যাপার হয় কি যে আপনি তো সেভাবে বলে উঠতে পারছেন না, আপনার দ্বারা তো দাঁড়িয়ে গিয়ে পৌঁছানো সম্ভব না বাবা, এটা ব্যাপার। স্বাভাবিক। আপনি তো আর আপনার মানে এই এমন এক জায়গায় যেখানে আপনি আসলে কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলাও সম্ভব না, তাও তখন গিয়ে বলো যে ঠিক আছে ইমোশনালি ব্ল্যাকমেল করা হচ্ছে, এটা ব্যাপার থাকবে। হ্যাঁ, আচ্ছা আমরা এবার একটু এদিকে আসি যে আপনার কাছে সফলতা বলতে কি, আপনি সফল মানুষ বলতে আপনি কি বুঝেন? আমি আসলে মনে করি যে একটা মানুষ তখনই সফল হয় যখন মানুষ বলে যে হ্যাঁ উনি আমাদের জন্য কিছু কাজ করতে পেরেছে। আমি যখন মানুষের জন্য কিছু করতে পারবো তখন আমি মনে করবো কিছু সফল হয়েছে। আর আমি যখন নিজের জন্য শুধু করবো, আরেকজনের জন্য এখানে আসলে সফলতা আসে না। ম্যাক্সিমাম মানুষের আমি যখন কিছু করতে পারবো, মানুষ যখন বুঝতে পারবে আমি তাদের জন্য কিছু করতে পেরেছি, তখনই কিন্তু সফলতা। আদারওয়াইজ আমি নিজেই উঠে গেলাম, আমার আশেপাশে সব অন্ধকার রয়ে গেল, এখানে কিন্তু আসলে হয়তো সে ইন্ডিভিজুয়ালি সফল হয়েছে, তো সামগ্রিক করতে সে সফল হতে পারে, এবং এই সফলতার আসলে কোনো দাম নেই। ধরুন আঙ্কেল, আপনার ধরুন আজ থেকে 30 বছর আগে আপনি সফলতা নিয়ে অবশ্যই একভাবে চিন্তা করতেন, তো সেই চিন্তার মধ্যে এখনকার আজকের চিন্তার মধ্যে অনেক পার্থক্য দেখেন, বা তখন কি চিন্তা করতেন সফলতা নিয়ে আজকে যেভাবে চিন্তা আমি করছেন? তো বলেছি, আমি আলটিমেটলি মহান রব্বুল আলামিন, আমি যখনই যেটা চেয়েছি তখন মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছে। আমি এরকম না যে রাজনীতি করেছি এমপি মন্ত্রী হওয়ার জন্য, কিন্তু প্রথমত আমি করেছি যে তখন 80-র দশকে আমরা ছাত্র ছিলাম, আমরা ইনফ্যাক্ট এরশাদ বিরোধী আন্দোলন করেছি, বেগম খালেদা জিয়াকে আমি দেখেছি রাজপথে কীভাবে উনি ভূমিকা রেখেছে, আপসহীন ভূমিকা রেখেছে, এবং যখন ওনাকে এখানে আপসহীন নেত্রী ভূমিকায় ভূষিত করা হচ্ছিল 1986 সালে, তখন আমরা কিন্তু ছাত্রনেতা, এবং আমরা দেখেছি উনি কীভাবে ফাইট করেছে রাজপথে। একজন গৃহবধূ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ, উনি চাইলে ওনার লাইফটাকে অন্যভাবে নিয়ে যেতে পারতেন, উনি চাইলে ওনার 2 পুত্রকে নিয়ে দেশের বাইরে চলে যেতে পারতেন, সেটা করেননি। কিন্তু উনি দেশের মানুষের জন্য কিন্তু সেদিন রাজপথে নেমে এসেছিলেন। এবং একজন ইয়াং মেয়ে, উনি চাইলে যে কোনো পুরুষ ওনাকে চাইলে তখন উনি বিয়ে করতে পারতেন, কিন্তু উনি দেশের জন্য যে কত বড় স্যাক্রিফাইস উনি করেছেন, এটা আসলে এটা হয়তো যদি অন্যভাবে যদি কেউ চিন্তা করে, থিঙ্ক করে, যে একজন ইয়াং মেয়ে ওই সময় সব কিছু ছেড়ে দিয়ে দেশের মানুষের জন্য, দেশকে ভালোবেসে উনি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছেন, যার কারণে ওই সময় ছাত্র নেতারা কিন্তু ওনাকে ভুলে নেই, ওনারা কিন্তু ওনাকে ওনার এই যে রাজপথে নেমে আসার দাম দিয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউশন, ছাত্রদল কিন্তু জয় জয়কার করে। আমি যদি ওই সময়কার ছাত্রদলের রাজনীতিটাকে আনি, সে 80-র দশকের, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 82-83 সালে যখন আন্দোলন শুরু করেছে এরশাদের বিরুদ্ধে,
83, 84, 85, 86, 87, 88, 89, 90 এই 7-8 বছরের ছাত্র দলের যে একটা গৌরবময় ইতিহাস, সেটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হয়েছে। এবং এটা অনস্বীকার্য। উনি যে পরিমাণ একটা ছাত্র সংগঠনকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে, এবং আমি যদি এখন যদি যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যারা রাজনীতি করছে, ম্যাক্সিমাম এই 80 দশকের ছাত্রনেতা এবং এরপরে 90 দশকের ছাত্রনেতা, যেটা বেগম খালেদা জিয়ার হাতে সৃষ্টি। এবং এমন কোনো প্রতিষ্ঠান ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যেখানে ওনার ছোঁয়া পড়েনি। চিটাগাং মেডিকেল কলেজে উনি এসেছেন, বুয়েটে উনি গেছেন, চুয়েটে উনি গেছেন, কুয়েটে উনি গেছেন, উনি ঢাকা মেডিকেলে গেছেন, রাজশাহী মেডিকেল, এমন কোনো মেডিকেল, এমন কোনো শিক্ষা, এমন কোনো জায়গায় উনি যে জানেন এটা উনি চেষ্টা করেছেন। এবং ওনার এই নেতৃত্বের কারণেই কিন্তু ছাত্রদল সেদিন ডাকসুতে ফাইনালি আমানুল্লাহ আমান ভিপি হয়েছে, রাকসুতে রিজভী আহমেদ ভিপি হয়েছে, এবং খায়রুল কবির খোকন ডাকসুতে জিএস হয়েছে। এবং ওদের তাদের নেতৃত্বেই স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদের বিরুদ্ধে আমরা বড় জয় পেয়েছি। যার কারণেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 91 সালে যখন মানুষ মনে করছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু সব চিন্তা ভাবনাকে ফেলে দিয়ে একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আপসহীন নেতৃত্ব, ওনার ত্যাগের কারণে সাধারণ মানুষ কিন্তু 91 ওনাকে প্রধানমন্ত্রী করেছে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কাজে ত্যাগের কোনো ধরনের কখনো, আমার মনে হয় যারা ত্যাগ স্বীকার করেছে, যারা দেশের জন্য তাদের জীবনকে বিসর্জন দিয়েছে এবং তারা কষ্ট স্বীকার করেছে, তারা কিন্তু আলটিমেটলি একটা স্টেজে জনগণ তাদেরকে স্বীকৃতি দিয়েছে। যেমন আমি মনে করি যে মহান রব্বুল আলামিন উপরওয়ালা তাদেরকে নিরাশ করেন। যেমন আমার এই যে 16 বছরের ত্যাগ তিতিক্ষা, ঠিকই মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। বাংলাদেশের একমাত্র আমি মেয়র, এখন বর্তমানে মেয়র, একমাত্র মেয়র, এটা মহান রব্বুল আলামিন দিয়েছেন, আমাকে সম্মানটা দিয়েছেন। তো কাজে এই জন্য আমি বলি ত্যাগ তিতিক্ষার কিন্তু কখনো যদি আমি মনে করি যে আমি কিছু পাবো না, এটা বলবো, এটা সব উনি লিখে রেখেছেন, কখন দিবে ওনার সিদ্ধান্ত। আমি এই মাঝখানে একটা ছোটো কথা বলি যে ধরুন 2018 সালে আপনি বিজয় লাভ করলেন, করে হয়তো 2018 মানে 2021 সালে সম্ভবত মেয়র নির্বাচন হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় যে আপনি বিজয় লাভ করতেন, আজকে হয়তো আপনার মেয়াদ শেষ হতো, কিন্তু আপনি ওই সময় বিজয় লাভ না করে আজকে আপনি এককভাবে, হয়তো আল্লাহ চেয়েছে যে আপনি এককভাবে থাকেন। এটাই বললাম, উনি উত্তম পরিকল্পনাকারী। উনি কি পরিকল্পনা করে রেখেছেন যেটা তার বান্দার জন্য উত্তম হয়, ভালো হয়। কারণ আজকে ইনশাল্লাহ আমি এমন একটা স্টেজ উনি আমাকে করেছেন, আমি মানুষের যে 20-30 বছরের সমস্যা, জলাবদ্ধতা, সেখানে আমি কাজটা করতে পেরেছি। হয়তো মহান রব্বুল আলামিন আমাকে দিয়ে কাজটা করাতে চেয়েছে। এটা ওনার পরিকল্পনা, ওনারই, আমরা জাস্ট ওনার সেবক হিসাবে কাজ করে যাচ্ছে। তো এটা আমি বলতে চাই যে সবাইকে, যে নিরাশ হওয়ার কিছু নেই। যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, মানুষের জন্য কাজ করেছে এবং সেখানে স্বার্থ দেখেনি, মহান রব্বুল আলামিন কিন্তু তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং সেটা যুগ যুগ ধরে দিয়েছে। এটা আমি যদি দেশমাতা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে দেখি, সেটা আমি দেখেছি। সেটা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে যদি আমি দেখি, যে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কারণ ছাড়া, কোনো ধরনের স্বার্থ ছাড়া সেদিন উনি মুক্তিযুদ্ধ করেছিলেন। সেদিন উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি কিন্তু মারাও যেতে পারতেন। উনি এই বিপ্লব উত্থান থেকে আই রিভোল্ট বলেছে, আমি বিদ্রোহ ঘোষণা করছি, উই রিভোল্ট বলেছে। যদিও এগুলি নিয়ে অনেক ধরনের কথা বলে, কিন্তু এটা সাক্ষী আছে বিপ্লব উত্থান। তার পাশে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, কর্নেল জানজুয়াকে উনি হত্যা করেছে। হত্যা করে উনি এখানে বিদ্রোহ ঘোষণা করেছে, যার কারণে ওইখানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছবি, ওইখানে XYZ কারো ছবি সেখানে নেই। কেউ যদি বলে যে আমি বিদ্রোহ করেছি, তাহলে ছবিটা তো তাদের থাকতো, ছবিটা তো আর কারো নেই, ছবিটা তো জিয়াউর রহমানের আছে। কাজে এটার সাথে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। কাজে আমরা যদি ইতিহাসকে বিকৃত করি, বরঞ্চ যে বিকৃত করছে আলটিমেটলি গিয়ে অসম্মানটা তারাই হবে দিন শেষে। ইতিহাসের জায়গা থাকবে, জিয়াউর রহমানের জায়গা থাকবে, শেখ মুজিবুর রহমানের জায়গা থাকবে, সরওয়ারদের জায়গা থাকবে, তাই না? শেরে বাংলা ফজল হক ওনার জায়গা থাকবে।
এম জি ওসমানী ওনার জায়গায় থাকবে। কাজে প্রত্যেকটা জায়গায় যার যার আছে তার সেখানে থাকবে, কেউ কাউকে সেখান থেকে ফেলে দিতে পারবে না। যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭১-এর মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করেছে, মুক্তিযুদ্ধ করেছে, বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছে, সেক্টর কমান্ডার ছিল, কিন্তু উনি চাইলে ওই সময় রাষ্ট্রপ্রধানও হতে পারতেন। কিন্তু কোনো ধরনের লোভ লালসা না দেখিয়ে উনি আবার ব্যারাকে ফিরে গিয়েছেন, যার কারণে ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতারা ওনাকে ওই ব্যারাক থেকে বের নিয়ে করে, এসে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান করেছেন। ৫ বছর পর মনোনয়ন ওনাকে দিয়েছেন। ঠিক দেশমাতা বেগম খালেদা জিয়া ১০ বছর পর ওনাকে প্রধানমন্ত্রী করেছেন। এই ১০ বছরের ওনার যে একটা ত্যাগ তিতিক্ষা ঠিকই ওনাকে দিয়েছে। উনি কিন্তু যদি ৮৬ সালে লোভ করতো এরশাদের সাথে, যদি একসাথে নির্বাচন করার জন্য এরশাদের ক্ষমতাকে বিলম্বিত, যেটা শেখ হাসিনা করেছে, জামাত যেটা করেছে ৮৬ সালে, এরশাদের সাথে নির্বাচনে চলে গেছে। আবার ৮৮ সালেও যখন নির্বাচনে যাচ্ছিল জামাত এবং শেখ হাসিনা এরশাদের সাথে, ওই সময় ছাত্র সংগ্রাম পরিষদের ছেলেরা যখন প্রতিবাদী ভূমিকা, না তোমরা যেতে পারবে না, আমি তখন ছাত্র সংগ্রাম পরিষদ চট্টগ্রামের, আমিও একজন জয়েন্ট কনভেনর ছিলাম। কাজে আমরা দেখেছি ওই সময় ছাত্ররাই কিন্তু তখন প্রতিরোধ করেছে, বেগম খালেদা জিয়ার পক্ষে গিয়ে বলেছে উনিই সঠিক, উনিই আপসীর নেতৃত্ব ভূমিকা রেখেছে, ওনার সাথে আমরা আছি, যার কারণে ৯১ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এটাই বলছি যে যারা বেঈমান, যারা বারবার আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছে, জনগণ কিন্তু তাদেরকে আলটিমেটলি চিনে এবং তাদেরকে কিন্তু ওইভাবে ট্রিটমেন্ট করেছে। এবার একটু ভিন্ন রকম প্রশ্নে আসি। টাকা পয়সা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট জিনিস চলার ক্ষেত্রে। আপনি টাকা পয়সাকে কীভাবে দেখেন? আসলে আমার তো লাইফে ইনফ্যাক্ট অনেক টাকা আমি ইনকাম করেছি, কিন্তু আমি রাখতে পারিনি। আমি ২৫ বছর অনেক রুগী দেখেছি, আমার অনেক হসপিটাল, ৩-৪টা হসপিটাল, কিন্তু এই যে গত ১৬-১৮ বছরে আমি দেখেছি যে টাকাগুলো, ছেলেরা জেলে গেছে, পরিবার অসহায়, বাচ্চাদের দুধ দেওয়ার টাকা নেই, অনেকের এরকম হয়েছে, অনেক খুব অসহায় অবস্থা ছিল। এটা আমি নিজের চোখে দেখা, মানে একটা ঈদে মাকে শাড়ি দিতে পারছে না, বউকে শাড়ি দিতে পারছে না। তো কাজে এই জিনিসগুলো আমাদের চোখে দেখা, কাজে সেখানে যদি আমি মনে করেছি যে আমি যদি কিছু টাকা তাদেরকে, তখন আমার মনটা ভালো হয়ে যেত যে আমি তাদের জন্য কিছু করতে পেরেছি। হয়তো জেলখানায় তারা অসহায় অবস্থা আছে, একটা লুঙ্গি নেই, একটা পাঞ্জাবি নেই, অথবা ৫০০ টাকা ১০০০ টাকা তাদের দরকার। তো ওই টাকাগুলো আমি যখন আমার ইনকামের টাকা দিয়ে খরচ করতাম, তখন আমার ভালো লেগেছে। কাজে ওই টাকাটা আমি তখনও ওইটা চিন্তা করে নিয়ে, হ্যাঁ এই টাকা দিয়ে তো আমি চাইলে আরেকটা ফ্লাইট কিনতে পারতাম, আরেকটা গাড়ি কিনতে পারতাম, আরেকটা ভালো গাড়ি আমি কিনতে। তো আমি চিন্তা করলাম যে এটা আমার একটা কর্মী যদি তার মুখে হাসি ফুটে সামান্য এই টাকা দিয়ে, ওটা আমার ভালো লাগবে, ওই চিন্তা ছিল এবং ওইটা আমি করার চেষ্টা করেছি আর কি। যার কারণে টাকাটা আসলে আমি ওইভাবে টাকাটাকে আমি বেশি জমিয়ে রাখার যে একটা প্রবণতা, যে আমার টাকা, আমি আমার ইনকামের টাকা, আমার কামাইয়ের টাকা আমি জমা রাখবো, আমি একটা নতুন গাড়ি কিনবো, আমি আরেকটা বাড়ি করবো, আরেকটা জায়গা কিনবো, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমি কাজ করে নিই। আচ্ছা, এবং আল্লাহর মধ্যে আমি দেখেছি মহান রব্বুল আলামিন আমাকে কিন্তু কখনো নিরাশ করেনি। আমি যখনই যেটা করেছি সেটাতে আমি লাভবান হয়েছি। আমি যে হসপিটালে আমি হাত দিয়েছি সেটা প্রথম ডে থেকে বিজনেস করেছে, যে আমি পাশাপাশি আমার ডাক্তারি বিজনেসের পাশাপাশি কিছু ল্যান্ড বিজনেসও করতাম। সেখানে আমি দেখেছি যে ল্যান্ড আমি কিনেছি সেটা আমি অনেক দামে সেল করতে পেরেছি। তো কাজে মানুষকে দান করলে কিন্তু কমে না, মানুষকে দিলে কিন্তু এটা আরো বাড়ে। এটা আমি আমার জীবন থেকে শিখেছি। আমরা কি জানতে পারি একজন মেয়রের স্যালারি কত হয়, যদি আপনি বলতে চান? মেয়র তো এখন ১,৩৫,০০০ টাকা আমরা পাই মেয়রের স্যালারি। তো এটা আসলে আমরা যে কাজ করি ওটার সাথে তো একটা সম্মানই দেওয়া আর কি। তো এটা ইনফ্যাক্ট আমি মনে করি যে এই টাকাটা অনেক সময়, এই যে আমাদের অনেকে আসে এখন, আমি যে মেয়র হওয়ার পর থেকে অনেকের বিয়ের জন্য আসে, অনেকে তাদের ছেলের ফি দিতে পারে না, অনেকের চিকিৎসা করতে পারছে না, টাকা লাগে। তাহলে আমি চিন্তা করি এই টাকাগুলো আমি টুকটাকভাবে তাদের চিন্তা ভাবনা থেকে ওটা করি আর কি। কিছু টাকা আমি আগেও দিতাম, এখন আমি সেটা করছি।
এখন হয়তো বা কিছু আমাদের সিটি কর্পোরেশন কিছু ফান্ড থাকে, সামাজিক নিরাপত্তা ফান্ড, ওইখান থেকে আমি কিছু দিই। বাট ম্যাক্সিমাম আমি ট্রাই করি আমার থেকে কিছু টাকা আমি দিয়ে দিতে আর কি, আগেও যেটা আমি করেছি, এখনও সেটা করছি আর কি। এবং এতে আনন্দ আছে, ভালো লাগে। আপনি মানুষের সবসময় কাছে থাকার চেষ্টা করেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেন, আমরা যা যা এই আলোচনায় বুঝলাম। তো আপনি কখনো কি একাকী ফিল করেন, অ্যালোন, মানে যে খুব একা লাগছে ভিতরে ভিতরে, এই ধরনের হয় না আসলে যে- আমি মাঝে মধ্যে হঠাৎ করে যখন চিন্তা করি যে আমার ছেলে আচ্ছা, আমাকে টেলিফোন করে অনেক সময় বলে, বাবা আবার আসো। যেমন এদিন বললো, তুমি আবার আসবে না? দেখি আমার আসলে খারাপ লাগে যে আমি আমার ছেলের কাছে যেতে পারছি না, কারণ আমার তো এখানে আর কিছুই নেই এখানে। আমার মানে আমি তো এখন স্বাধীন না, আমি মেয়র আছি কিন্তু আমাকে বিদেশ যেতে হলে এখন পারমিশন নিতে হয়। কি কারণে যেতে হচ্ছে? কী কারণে যেতে হয়, এখানে আবার প্রধান উপদেষ্টার কাছ থেকে সিগনেচার করতে হয়, আমার লোকাল মিনিস্ট্রি থেকে, এগুলি প্রসিডিউর লাগে প্রায় 1-1.5 মাস। অনেক সময় তারা অ্যালাউ করে, অনেক সময় অ্যালাউ করে না, কারণ আমি তো এখন সরকারের একটা অংশ। তো কাজে এখানে মেয়র হওয়া এবং মেয়র হওয়ার পরে যে নিজের স্বাধীনতা, অনেক সময় সেখানে যে পূর্ণ স্বাধীনতা এখানে অনেক সময় থাকে না। হ্যাঁ, আমি চাইলে এখন দেশের বাইরে চলে যেতে পারবো না। আমাকে ওইখানে যখন আমার পাসপোর্ট ভিসা নিয়ে আমি যখন ফেস করব ইমিগ্রেশনে, প্রথমে তারা এনওসি দেখে যে সরকারের কাছ থেকে, সরকার কতদিন আমাকে দেশের বাইরে থাকার জন্য বলেছে, সেটাকে 15 দিন না 1 মাস, আদৌ বলেছে কিনা ভেরিফাই করবে সেটা তাদেরকে। যেমন someone can go any foreign countries very easily, but as a mayor is so tough for us. It's because we have to take permissions from a specific ministry as well as the chief advisor's office. তো এই জায়গায় আমি মনে করি যে আমাদের স্বাধীনতাটা এখন আসলে যেভাবে আগের লাইফে ছিল এখন অনেকটা কম। অনেকে হয়তো মনে করছে মেয়র সাহেব ইচ্ছে করে এখানে যেতে পারে, কিন্তু আসলে না, এগুলি কমপ্লিট এটা কি- পারমিশনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। মাঝে মাঝে কি আঙ্কেল মিস করেন যে মেয়র হওয়ার আগে হয়তো একটু স্বাধীনতা ছিল, বা একটু মানে ওটা কি মিস করবো স্বাধীনতা? না, আগেও যে স্বাধীনতা ছিল এটা না, গত 16 বছরের তো কি হয়েছে আমি তো একটু আগে হ্যাঁ, সেটা তো বলেছি। অবশ্যই না। আমাদেরকে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বসিয়ে রাখা হতো। আমাদেরকে যখন আমাদের পাসপোর্টটা পাওয়ার পরে, যেমন যখন ভিসা যখন দিতাম, তখন তারা আমাদেরকে বসিয়ে রাখতো। বসিয়ে রাখার ফ্লাইট ছাড়ার ঠিক 5 মিনিট আগে আমাদেরকে ছাড়তো। অনেক সময় বলতো যে না, আপনারা যেতে পারবেন, এরকমও হয়েছে। তো কাজে এখানে আমাদের আসলে স্বাধীনতা বলতে ছিল না আর কি। আমরা গত 16 বছরও কোনো স্বাধীন ছিলাম না, যেহেতু সেখানেও তারা ডিজিএফআই, এনএসআই সবার পারমিশন নিয়ে আমাদেরকে ছাড়তো। হ্যাঁ, তো এরকম এখনও একই অবস্থা, এখনও আমাকে অনুমতি নিতে হচ্ছে। সরকারের অনুমতি নিয়ে সরাসরি। আচ্ছা, কখনো কি আঙ্কেল আপনার হার্ট ব্রেক হয়েছিল, মানে অনেক আগে, মানে হার্ট ব্রেক হয়েছিল কখনো? মানে হয় না যে মানে আমাদের ভালোবাসা, ইমোশন থাকে যে। এটা আসলে থাকে মানুষের জীবনে, এগুলি তো কম বেশি থাকে, এগুলি হয়তো নাই বা বললাম আর কি। আচ্ছা, ওকে, আমরা একদম শেষে চলে আসছি। যদি বলা হয় যে সফলতা অথবা শান্তি, এই দুটো থেকে আপনি কোনটা বেছে নেবেন? আসলে শান্তির ডেফিনেশনটা হচ্ছে এক একজনের কাছে একরকম। মানুষ যখন মনে করে যে সে অনেক সফল হয়েছে, সেখানে মনে করে যে তার শান্তির জায়গাটা সেখানে। তো আমি মনে করি যে আমার লাইফে আমি যখন কোনো একটা মানুষ যখন খুব অসহায় অবস্থায় আছে, তার জন্য যখন আমি কিছুটা করতে পারি, কিছু হইলেও যদি আমি করতে পারি, যে আমার জায়গা থেকে যে আমি কিছু একটা করতে পেরেছি, সেখানে কিন্তু আমার মনে হয় যে আমি শান্তি পেয়েছি। হ্যাঁ, এবং সেই জায়গায় আমি মনে করি যে আমি সফল হয়েছি। যখন মানুষটা যখন বলবে হ্যাঁ আমার ভাই এটা দিয়ে কাজ হয়েছে, আমি স্যাটিসফাইড, আমার স্যাটিসফাইড, তখনই মনে হয়েছে আমি সফল হয়েছি। ওকে। মানুষকে বিশ্বাস করাটা কি সহজ, নাকি এখন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে? আসলে আমি একদম সত্যিকার অর্থে একটা কথা বলি, মানুষকে আসলে এই বিশ্বাস আমি সহজেই করি। আসলে এখন একটু আসলে আমি দেখতে পাচ্ছি যে বিশ্বাস করার পরে সেখান থেকে, বিশেষ করে টাকার ব্যাপারে, অনেকে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। এখনও তো নিচ্ছে? এটা না, আগে বেশি নিত, কিন্তু এটা তো হয় কি, আমি যেটা দেখেছি, টাকা ধার নেওয়ার পরে সম্পর্কটা খারাপ হয়ে যায়। হ্যাঁ,
এদের কাছে আমি আবার এরকম না যে চাচ্ছি, এটাও না, কিন্তু তারা আর আমার সাথে দেখা করে না। যদি আপনার টাকার বিষয়টা উঠে আবার তো আমি বলি যে ভাই তুমি টাকা দিচ্ছ না, ঠিক আছে, তুমি তো দেখা করতে পারো। মানে এরকম হয়েছে, বাট পরে গিয়ে আস্তে আস্তে হয়তো বা তারা অনেকে এসেছে, অনেকে আসে না। তো এই জন্য এটা কঠিন আর কি। মানে বিশ্বাস করে ধরো টাকা দিলাম, সে টাকাটা নিয়ে হয়তো বা সে দিতে পারছে না, অথবা দিবে না সেটাও বলছে না, কিন্তু ওই সম্পর্কটা আস্তে আস্তে তারাই ছিন্ন করে, আমি না, যাদেরকে দিয়েছে তারাই ছিন্ন করে ফেলে। আচ্ছা, আপনি একান্তভাবে কোন জিনিসটা ভেবে শক্তি পান? অসংখ্য মানুষের ভিড়, নাকি একাকী একটা সময় থাকলে আপনি ভেবে শক্তি পান? মানে শক্তিটা আপনার যোগান দেয় কিসে? মানুষ নাকি একাকিত্ব? না, আমি আসলে মানুষের কাছে থাকতে ভালোবাসি সবসময়। আমি সবসময় মনে করি যে মানুষ যখন আমার পাশে থাকে, তখন তাদের সাথে যখন আমি ভাব বিনিময় করি, তাদের সাথে যখন আমি কথা বলি, তাদের যখন কিছু কথা আমাকে অনুপ্রাণিত করে, তখন আমি আরও বেশি অনুপ্রাণিত হই। একাকিত্বর মাঝে আসলে হয় কি, সেখানে আরও ফ্রাস্ট্রেশন চলে আসে। হয়তোবা একাকিত্ব ওই জায়গায় হয়তো ভালো লাগে যখন আমি কোনো একটা প্ল্যান করছি যেটা আমার একান্ত নিজের, যে জায়গায় হয়তোবা মানুষ এসে আমার প্ল্যানটাকে হয়তোবা ব্যাঘাত ঘটাতে পারে। দীর্ঘায়িত করছে অথবা ব্যাঘাত করছে, সে জায়গায় এসে হয়তো একাকিত্বটা আমার জন্য প্রয়োজন। কিন্তু অনুপ্রেরণার জায়গায় অথবা আমার শক্তি পাওয়ার জায়গায় এসে সেখানে মানুষের উপস্থিতিটা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। আহ, জীবনের সবচেয়ে বড় শিক্ষক আপনি কি মনে করেন, ভুল নাকি সময়? আপনাকে সবচেয়ে বেশি শিখতে সাহায্য করেছে কি ভুলগুলো নাকি সময়? আসলে আমাদের যদি শেখার যে একটা একটা স্টেজ, হ্যাঁ, যে আমি মনে করেছি যে একটা স্টেজে এসে এই কাজটা করলে বোধহয় আমার জন্য খুব ভালো হতো, আমার বোধহয় এটা রং হচ্ছে, হ্যাঁ, ভুল হয়েছে। তো এটা যদি আমি এভাবে করতে পারতাম, তাহলে হয়তো বা এই কাজটা আরও পরিপক্ক হতো, আরও সুন্দর হতো। তো কাজেই আমার মনে হয় যে আমাদেরকে সবসময় ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সেভাবেই আমাদের জীবনটাকে পরিচালিত করা উচিত। আমি যে একদম প্রতিটা কাজেই একদম 100% সঠিক থাকবো এটা না, মানুষ মাত্রই ভুল করবেই। কাজেও ভুল থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমস্যাগুলো হচ্ছে আমরা ভুল থেকে কিন্তু শিখতে পারছি না, আমরা আবারও একই ভুল করি, যার কারণে কিন্তু আমরা একটা সাকসেসফুল ম্যানের জায়গায় গিয়ে আমরা অনেক সময় সেখানে নিজকে প্রতিষ্ঠিত করতে পারি না। যদি আমরা সেই জায়গাগুলো যদি সর্ট আউট করে, সেগুলিকে যদি আইডেন্টিফাই করে আমরা যদি রিফর্ম করতে পারতাম, তাহলে পরে আশা করি আমরা আমাদের জায়গা থেকে প্রতিষ্ঠিত হতে পারতাম। মৃত্যু নিয়ে কি চিন্তা হয় আপনার মাঝে মাঝে? মৃত্যু নিয়ে আপনার চিন্তা কি? আমি মনে করি যে মৃত্যু তো আসবেই, কুল্লু নাফসুন জায়গাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মুসলমান, যেহেতু মহান রব্বুল আলামিন পরকাল রেখেছেন, আমি কি কাজ করছি এখন, প্রতিটি কাজের তো বিচার হবে। এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা সহজে একজন ভালো মনের মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। কারণ আমি যদি জানি যে আমার ডান কাঁধে একটা ফেরেশতা আছে, বাম কাঁধে একটা ফেরেশতা আছে, আমার ভালো কাজগুলো ডান কাঁধের ফেরেশতা রাখছে, খারাপ কাজগুলো বাম কাঁধের ফেরেশতা। আমি যদি সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানোর আগে আমি চিন্তা করি আজকে কয়টা ভালো কাজ করেছে, আজকে কয়টা খারাপ কাজ করেছে, তাহলে কিন্তু ওই মৃত্যু নিয়ে যে চিন্তাভাবনা, সেটা কিন্তু অত বেশি, মৃত্যু হবে, আমি ভালো কাজ করেছি তাহলে অসুবিধা নেই, আল্লাহ তাআলা আমাকে ভালো জায়গায় নিয়ে যান। কাজে এই জায়গা আমার মনে ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, এবং আমরা যদি মনে করি যে আমাদের ভালো কাজ খারাপ সবই উনি দেখছেন, এই চিন্তাটা যদি আমাদের মধ্যে থাকে, যেটাকে আমরা বলছি ঈমান, বিশ্বাস, না দেখে বিশ্বাস, সেটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে মৃত্যুটা কিন্তু অত বেশি চিন্তার কিছু না। এটা একটা স্বাভাবিক যে মৃত্যু আসবে, এটা তো আমরা চিন্তা করেই, ওটা তো মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, যে কোনো প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কাজে মৃত্যু আসবেই। বাট ওটার জন্য আমার প্রিপারেশন আছে, যেহেতু আমি ওই যে হিসাব নিকাশগুলো করছি, কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ। এবং আমি যদি মনে করছি যে আজকে আমার খারাপ কাজ বেশি হয়ে গেছে, কালকে আমি চিন্তা করব, তওবা করব যে আল্লাহ আমি খারাপ কাজগুলো আর করব, ভালো কাজগুলো। ইভেন এই যে আমি যে
এখানে বসে আছে, আমি যে কথাগুলো বলছি এটাও কিন্তু সওয়াবের। ইবাদত। আমি যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ছোট্ট কলার খোসা পড়ে আছে, সেটাও যদি আমি ফেলে এটা জুড়ি দিয়ে রাখলাম, এটাও কিন্তু ভালো। এটা মানুষ যে জিজ্ঞেস করছে, ভাই আমি চকবাজার কোন দিকে যাব, আমি যদি সঠিক দিক নির্দেশ, সেটাও ভালো কাজ, সেটাও সওয়াব আছে। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সওয়াব রেখেছে। এবং ওই কাজগুলো যদি আমি রাতে বসে চিন্তা করি, আজকে আমি সকাল থেকে কয়টা ভালো কাজ করেছি, আমি কয়টা গাছ, আমি কি একটা গাছ লাগিয়েছি, ওটা ভালো কাজ। আমি কি আজকে একটা ছেলেকে ভালো উপদেশ দিয়েছি, কারণ আমাকে তো কোরআনে আছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আমি কি একটা ছেলেকে অসৎ কাজ থেকে বিরত রাখা, একটা সিগারেট খাচ্ছিল, আমি তাকে মানা করেছি, ভাই সিগারেটটা খাই না, তোমার ফুসফুসে ক্যান্সার হবে। তো এটাই আর কি, এগুলি আসলে ইনফ্যাক্ট আমি মনে করি যে মৃত্যুটা আমাদের মনে রাখতে হবে, এটা আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। কারণ জীবন যেহেতু আমাদের আছে, আমরা যেহেতু প্রাণী, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং এটা ঠিক আমাদেরকে চিন্তা করতে হবে, জন্মের আমার একটা সিরিয়াল আছে, মৃত্যুর কিন্তু কোনো সিরিয়াল নেই। কাজে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এটার জন্য তৈরি থাকতে হবে। সর্বশেষ আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। আপনি কি আমাদের বর্তমান তরুণদেরকে কিছু মানে আপনার জায়গা থেকে কোনো পরামর্শ, বিশেষ আমি পরামর্শ দিতে তরুণদেরকে চান? শুধু এইটুকুই বলতে চাই যে মানুষের বেড়ে ওঠার জীবনে একদম, আমি যদি শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল, তারপর প্রৌঢ়কাল, এইসব নিয়ে কথা বলি, তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক সমস্যা কিন্তু আসবে। কারণ পথটা কিন্তু খুব স্মুথ না, এখানে অনেক কাটা থাকবে। কাজে প্রত্যেকটা চ্যালেঞ্জকে যদি আমরা মোকাবেলা করে উত্তরণ করতে পারি, তাহলে কিন্তু আমি প্রতিষ্ঠিত হতে পারব। আর যদি আমার সমস্যাগুলোকে যদি আমি বেশি কঠিন করে দেখে ফেলি, ওগুলি দেখে যদি আমি নিরাশ হয়ে যাই, তাহলে কিন্তু আমার জীবনটা খুব কঠিন হয়ে যাবে। কাজে আমি তরুণদেরকে এটাই বলবো যে জীবনটা সহজ নয়, পথটা খুব সহজ নয়, কারো পথে সহজ নয়, সেখানে কাটা থাকবে। এই কাঁটাগুলোকে আমাদেরকে উঠিয়ে জীবনটাকে সুন্দর করে, সমস্ত চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে পারলে আমরা সমাজে একজন সাকসেসফুল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। এবং এটাই সমস্ত তরুণদের হওয়া উচিত। এবং অবশ্যই আমি বলবো, জ্ঞানের কোনো বিকল্প নেই, পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করতে হবে। কারণ আমি যত বেশি জানবো, তত বেশি আমি দেশের জন্য করতে পারবো, মানুষের জন্য করতে পারবো। আমাদের পবিত্র আল কোরআনও একই কথা বলেছে। কোরআনের প্রথম সেন্টেন্সটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কাজে আমাদেরকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। যে কোনো বই আমাদের পড়তে হবে, যে কোনো মনীষীর বই আমাদের পড়তে হবে। ওই মনীষীটি, ওই জ্ঞানী ব্যক্তিটা কিভাবে জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তার শিশুকাল থেকে শেষ বয়স পর্যন্ত কি কি করেছেন, কি কি অবস্ট্রাকশন ওনার ছিল, কীভাবে সেই অবস্ট্রাকশনগুলো উনি ট্যাকেল করতে পেরেছিলেন। তো এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, তাহলে পরে আমাদের চলার পথটা সহজ হবে। আদারওয়াইজ আমি মনে করি যে আমাদেরকে ওই যে ফ্রাস্ট্রেশনের দিকে যেতে হবে। কারণ আজকে আমার খুব খারাপ লাগে যে আজকে যুব সমাজকে বিভিন্নভাবে আমি দেখেছি, যেটা যে আমাদের যে যুব সমাজকে নিয়ে আমরা একটা রাষ্ট্রকে এমন একটি জায়গায়, আমাদের নিজের স্বপ্ন, যেটা অতীতের যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া দেখেছেন, বেগম খালেদা জিয়া দেখেছেন, কিন্তু গত 16 বছরে কোনো না কোনোভাবে ভারতের বর্ডার দিয়ে ফেন্সিডিল, আবার মায়ানমারের বর্ডার দিয়ে ইয়াবা, এই দুটি ড্রাগস আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কাজে এই মরণ কামড় থেকে আমাদের যুব সমাজকে আমাদেরকে বাঁচাতে হবে। যার কারণে কিন্তু আমি বলেছি খেলার কোনো বিকল্প নেই। এবং প্রতিটি ওয়ার্ডে আমি এই জন্য বলেছি একটা একটা খেলার মাঠ আমি করে দিয়ে যাব। 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ, সাথে ওয়াকওয়ে থাকবে, সেখানে সবাই যাতে তাদের রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পায়। এবং ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, 11টি খেলার মাঠ প্রায় কাজ শেষের দিকে, 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ আমি করে দিয়ে যাব যুব সমাজের জন্য, তরুণ সমাজের জন্য, কিশোরদের জন্য। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনি আমাদের ক্রিয়েটিভ পডকাস্টে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মূল্যবান কথাগুলো বলার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ তোমাকে, অ্যাজ ওয়েল এজ তোমার যে টিমের যারা কাজ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
পাশাপাশি দর্শকবৃন্দ যারা বাংলাদেশ সহ বিশ্বের যারা সবাই দেখছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।